আজ ২৬শে পৌষ, ইংরেজির ১২ই জানুয়ারি। আমরা সকলেই জানি আজকে সেই মহামানবের আবির্ভাব তিথি। সকাল থেকে সমস্ত ভারতীয় যাঁর জয়গানে মেতে উঠেছেন তিনি স্বামী বিবেকানন্দ। আজ তাঁর ১৬১তম জন্মদিন। তাঁর জন্মদিনকে স্মরণ করে তাঁর শ্রদ্ধায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন ঠিকানা সিমলার পক্ষ থেকে শ্রীমতী রুবি ঘোষ। আমি শ্রীমতী ঘোষকে মাল্যদান করতে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের সামগ্রিক যে রূপরেখা তাতে বলা আছে সেমিনার অন দি কনসেপ্ট অফ সিনিয়র সিটিজেন হাউজিং। আপনারা এটা জানেন যে সেই কারণে আজ আমরা জড়ো হয়েছি। আমি প্রথমেই আজকে মঞ্চে ডেকে নেব ঠিকানা সিমলার প্রাণপুরুষ কর্ণধার ডক্টর অমিতাভ দে সরকারকে। তিনি তার বক্তব্যের মাধ্যমে এই কনসেপ্টটি কি, কেন, সমস্ত আপনাদের জানাবেন। এই প্রসঙ্গে একটি কথা আমি জানিয়ে রাখি আপনাদের, যে আপনাদের মনে যে প্রশ্ন জাগছে সেই প্রশ্ন আপনারা আপনাদের প্রত্যেককে যে প্যাড এবং কলম দেওয়া হয়েছে সেই কাগজে নোট করে রাখবেন। প্রশ্নোত্তর পর্বে একটি বিরাট অংশ রাখা হয়েছে, তখন আপনারা প্রশ্ন করলে আপনাদের প্রশ্নের ঠিক ঠিক জায়গা মতো উত্তর দেওয়ার জন্যে এই হাউজিং প্রজেক্টের বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষজন হাজির থাকবেন, তারা উত্তর দেবেন। এখন আমরা ডক্টর অমিতাভ দে সরকারের কাছে শুনব এই কনসেপ্টটা কি, কেন, এই সম্পর্কে তিনি আমাদের বিস্তারিত জানাবেন। ডক্টর অমিতাভ দে সরকার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সিনিয়র সিটিজেন হাউজিং নিয়ে কিছু আলোচনা করতে। আমরা সাদা বাংলায় বৃদ্ধাশ্রম কথাটা বা ওল্ড এজ হোম কথাটার সাথে পরিচিত। অনেকেই আমাদের প্রশ্ন করেন এটা কি বৃদ্ধাশ্রম? এবার বৃদ্ধাশ্রম বলতে গেলে অনেক কিছু এর ভাগ রয়েছে। যেমন আপনি কি ডাক্তার? হ্যাঁ আমি ডাক্তার। কিসের ডাক্তার? ঠিক এইভাবে বৃদ্ধাশ্রমের অনেক কিছু ভাগ তৈরি হয়ে গেছে আর কি। রেসপাইট কেয়ার হোম, শেল্টার্ড অ্যাকোমোডেশন, অ্যাসিস্টেড সিনিয়র লিভিং অ্যাকোমোডেশন, সিনিয়র সিটিজেন হাউজিং, এরকম অনেক কিছু ভাগ হয়ে গেছে। এর আগে আমরা একটা সেমিনার এখানেই করেছিলাম এইগুলোর ওপরে আর কি। এবারে সিনিয়র সিটিজেন হাউজিং কথাটার সাথে ওল্ড এজ হোমের তফাৎ কি আছে সেটা বোঝার ব্যাপার আছে। তার আগে আমরা কিছু সার্ভে করে নিই। আপনারা একটু হাত তুলে জবাব দেবেন। আপনারা যারা এসেছেন এখানে তারা কেউ কিন্তু গাছতলা থেকে আসেননি, মানে গাছতলায় বাস করছেন বা স্টেশনে বাস করছেন এরকম জায়গা থেকে আসেননি। কিন্তু সবাই একটা বাড়ি থেকে, মানে একটা শেল্টার, একটা মাথায় ছাদ আছে, সেখান থেকে এসেছেন। কেন এসেছেন? না আপনারা ফার্দার শেল্টার খুঁজতে চলেছেন। কেন চলেছেন সে প্রশ্নটা পরে আসছি। তাহলে এবারে এখানে যারা হাজির আছেন তাদের ধরে নেওয়া যাচ্ছে প্রত্যেকের মাথায় ছাদ আছে, কেউ গাছতলা থেকে বা কেউ স্টেশনে বাস করছেন এরকম কেউ আসেননি। তাহলে হাত তুলে জানাবেন যে আপনারা কারা কারা ফার্দার শেল্টার খুঁজছেন, মানে আপনার যে জায়গাটা রয়েছেন বর্তমানে সেই জায়গা থেকে বেরিয়ে আবার একটা নতুন জায়গা যেখানে বাকি জীবনটা কাটাতে পারেন সেরকম জায়গা খুঁজছেন। কতজন হাত তুলুন। সাতাশ জন যারা খুঁজছেন। কেন খুঁজছেন অনেক কথা, তাতে যাচ্ছি না, কারণ সেটা আজকের ইস্যু নয়। এটা নিয়ে আমাদের একটা অলরেডি প্রোগ্রাম হয়ে গেছে আর কি। এই যে আপনার ৪৫ জন আছেন তাদের মধ্যে আমাদের যে এক্সিস্টিং সিনিয়র সিটিজেন হাউজিংটা এটা তো আজকে প্রায় বছর ৩-৪ ধরে আমরা করছি। তার মধ্যে রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট মানে আরএ নাম্বার পেয়েছেন ১,০০০ টাকা রেজিস্ট্রেশন করে কজন আছেন? একুশ।
আমরা নিজেরা বুঝে নিচ্ছি যে আমরা কোথায় আছি, মানে এই যে একটা, এটা তো পপুলেশন, তো মানে ধরুন আমরা কিছু লোক বিভিন্ন জায়গা থেকে এসেছি, এসে একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায় এসে আমরা হাজির হয়েছি। তো এটা একটা পপুলেশন, ডেমোগ্রাফির কথা বলা হয় যদি। সুতরাং এই পপুলেশনের মধ্যে আমাদের কি স্ট্যাটিস্টিক্স সেটা আমরা ছোট্ট করে দেখে নিচ্ছি আর কি নিজেদের মধ্যে আর কি। অলরেডি ইনস্টলমেন্ট দিয়েছেন, মানে অ্যালোটেড হয়ে গেছেন কজন আছেন? দুজন থাকলে একজনই হাত তুলবেন। 12 জন। এই 12 জনকে একটু অনুরোধ করছি আপনারা দাঁড়িয়ে পড়ুন, তার কারণ যারা হননি তারা আপনাদের চিনে রাখবেন। টি ব্রেকের সময় আর খাবার সময় আপনাদের সাথে কোনো আলোচনা করতে পারবেন, আপনারা কি করেছেন, কেন করেছেন, কি করে কি লাভ হলো, হ্যাঁ, বা আদৌ ইয়ে হলো কিনা, মুখগুলো দেখে রাখুন। একটু দাঁড়ান, আপনারা চিনে রাখুন, একটু এপাশে ওপাশ ঘুরুন, তাহলে লোকে দেখে নেবেন আপনাদেরকে। হ্যাঁ, ইনস্টলমেন্ট যারা দিয়েছেন, অ্যাকচুয়ালি এদের এই অনুষ্ঠানটায় কনসেপ্ট অফ সিনিয়র সিটিজেন হাউজিংয়ে যারা ইনস্টলমেন্ট দিয়েছেন তাদের ডাকার কথা নয়, তবু আমরা ডেকেছি। তার কারণ হচ্ছে কি, যে অনেক অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো ফোনে করেন, অশোকনগরে যাওয়া সম্ভব না সামনাসামনি সাক্ষাতে, কলকাতার একটা জায়গায়, সুতরাং তাদের প্রশ্নগুলো যাতে আমরা উত্তর দিতে পারি, তার জন্য আজকে এরাও এসেছেন, কিছু সংখ্যক এসেছেন, কেন অনেকেই আমাদের রাজ্যের বাইরে থাকেন, বহু লোক আছেন দেশের বাইরে থাকেন, তাদের পক্ষে তো আসা সম্ভব না। তার জন্য আমরা আর একটা প্রোগ্রাম রেখেছি, সেটা হচ্ছে যে আমরা একটা আনকাট ভিডিও করছি, একটা কন্টিনিউয়াস ভিডিও হচ্ছে, যে ভিডিওটা আমরা পরে আপনাদেরকে দেব। যারা আজকে আসতে পারেননি, আসা সম্ভব হয়নি, তারা দেখে নিতে পারবেন, পরে দেখে নিতে পারবেন। কতজন আছেন যারা আমাদের হাউজিং সম্বন্ধে নতুন শুনছেন? কজন? 6 জন। 6 বেশি হবে। আচ্ছা ঠিক আছে, গুনে নেবে ঠিক, মোটামুটি 1 2 3 4 5 6 6 জন মতো। 7 জন, 7 জন, আমার হিসাবে 7 জন। তাহলে এই স্ট্যাটিস্টিক্সটা পাওয়া গেল। এবারে আসি সিনিয়র সিটিজেন হাউজিং কী জিনিস। কারণ এটা আমাদের এত কথা বলতে হয়, যদি একটা বৃদ্ধাশ্রম থাকতো, যে একটা বৃদ্ধাশ্রম করেছি, বা যেটা আমাদের এক্সিস্টিং আছে অশোকনগর 2খানা, যেটা অ্যাসিস্টেড সিনিয়র লিভিং অ্যাকোমোডেশন, তাই এই বৃদ্ধাশ্রমটা বোঝানো যায়, কারণ লোকে এটাকে চেনে। আপনি ফ্রিজ চেনেন, আপনি কি ব্লাস্ট ফ্রিজ চেনেন? ব্লাস্ট ফ্রিজ কাকে বলে জানেন? জানেন না। কিন্তু ব্লাস্ট ফ্রিজ বলে একটা ফ্রিজ আছে, একটা ছোট্ট ফ্রিজের দাম 1.5 লাখ টাকা, ল্যাবরেটরিতে লাগে। সুতরাং সেই ব্লাস্ট ফ্রিজ যদি বলে ব্লাস্ট ফ্রিজ, সেটা আবার কী জিনিস? আমরা ফ্রিজ জানি। ঠিক সেই রকমভাবে যে সিনিয়র সিটিজেন হাউজিং কী জিনিস সেটা বোঝাতে হবে। সিনিয়র সিটিজেন হাউজিং একটা এরিয়া, কমপ্লেক্স একটা এরিয়া, যেখানে 60 বছরের ওপর একজন মানুষ, যাকে আমাদের ভারতীয় সংবিধান অনুসারে বা এশিয়ার দেশগুলোতে 60 বছর ওপর মানুষ, যাদেরকে প্রবীণ বলা হয়, সিনিয়র সিটিজেন বলা হয়, বা এল্ডারলি বলা হয়, তারও ক্লাসিফিকেশন আছে, দরকার নেই। এদের বেঁচে থাকার চাহিদাগুলো একটু অন্যরকম হয়ে যায়। তার প্রধান কারণ হচ্ছে কি, শারীরিক সক্ষমতা। 60-এর পর এসে বেশিরভাগ মানুষের শারীরিক সক্ষমতা কমতে থাকে, একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়, এমটি নেস্ট সিনড্রোম, মানে সন্তানাদি নিজের কাজ ছেড়ে চলে যায়, একান্নবর্তী সংসার যাকে বলে, সেই সংসারটা থাকে না, সন্তানাদি বাড়ি ছেড়ে চলে যায়। তখন এই বয়সে যখন নির্ভরশীলতা বাড়ে, তখন আপনার সন্তান আপনার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে, শারীরিকভাবে, মানসিকভাবে নাও হতে পারে। আপনার প্রয়োজন হলে তখন আপনি তার সাহায্য পাচ্ছেন না। এটা মেনলি সিটি ডুয়েলারদের ক্ষেত্রে বেশি দেখা যায়, রুরাল এরিয়াতে এই সমস্যাটা কম, কেননা সেখানে তখনও ছেলেমেয়েরা পারিবারিক জীবিকা, মানে চাষ বলুন বা দোকান করলে এইসবগুলোতে থাকে বলে ছেলেমেয়েরা কাছে থাকে। শহরে যারা সিটি ডুয়েলার, তাদের ক্ষেত্রে এটা সমস্যা। সুতরাং আপনারা একটা ছাদের তলায় একটা লোনলি কাপল বা লোনলি সিঙ্গল হয়ে বাস করছেন বেশিরভাগ ক্ষেত্রে,
সেই জায়গায় দাঁড়িয়ে তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন বা চিকিৎসার সময় আপনি কার সাহায্য পাবেন, আপনার প্রতিবেশী সাহায্য করবে কি করবে না, এই রকম জায়গায় দাঁড়িয়ে তখন আপনি কিন্তু দ্বিতীয় ভাবনা ভাবতে শুরু করেছেন। অলরেডি 27 জন সেই ভাবনাটার প্রমাণ দিলেন। আপনারা কিন্তু কেউ ছাদের তলা ছাড়া গাছতলা থেকে আসেননি, তো ভাবছেন। এই ভাবনাটা কিন্তু আপনাদের মনে স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং আপনার মতো আরও অনেকের মধ্যেই আসছে। যে দেশ যত উন্নত, এই ভাবনা তত প্রবল। যে দেশে পার ক্যাপিটা ইনকাম যত বেশি, সে দেশে এই ভাবনা প্রবল। আমরাও আস্তে আস্তে এগোচ্ছি ভারতবর্ষ, তার জন্য ভারতবর্ষের বুকেও এটা আস্তে আস্তে বেড়ে চলেছে। আজকে ভারতের পরিসংখ্যানে আজকে প্রবীণ মানুষের সংখ্যা, এগুলো আপনি এইসব রিপোর্টসগুলো যেগুলো বলছি আছে, এখন বের করে দেখাতে গেলে তথ্যের কচকচি হয়ে যাবে, ভাল লাগবে না, সায়েন্টিফিক সেমিনার হয়ে যাবে আর কি। এগুলো দেখিয়ে লাভ হবে না, আপনি মনে রাখতে পারবেন। ভয়ঙ্কর, মানে যখন আমি পড়াশোনা করি, যখন দেখি বা এই নিয়ে পড়াশোনা করছি, তখন আমি নিজেকে বুঝতে পারি যে কী ভয়ঙ্কর পরিস্থিতি, যেটা আপনারা ফিল করছেন না, তখন আপনার ফার্স্ট জেনারেশন। অ্যাকচুয়ালি আপনার ফার্স্ট জেনারেশন, এই যে প্রবলেমটা, একটা বিরাট প্রবলেম আসছে না, এই প্রবলেমটা আপনার ফার্স্ট জেনারেশন ফিল করবে। ওরা ওই বয়সে, ওদের সময় একটা হাহাকার তৈরি হবে শেল্টার নিয়ে। বর্তমানে আজকে 8% টু 9% আমাদের সিনিয়র সিটিজেন স্ট্রেংথ। 2050 সালে এটা 20%-এর উপর দাঁড়াবে। অলরেডি জাপান, সুইজারল্যান্ড, এইসব দেশগুলোতে বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সিনিয়র সিটিজেন 20%-এর এদিক ওদিক। তার মানে 1/5 অফ দ্য পপুলেশন যারা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, তারা কিছু প্রোডাক্টিভ রেঞ্জে নেই, প্রোডাকশান দিতে পারছেন না। তার প্রোডাক্টিভ রেঞ্জে রয়েছে যেটা 18 থেকে 60, 18 to 60 ইয়ার্স, কোনো কোনো দেশে 18 to 65 ইয়ার্স ধরা হচ্ছে। সেই সব দেশের ক্ষেত্রে তাহলে তারা তো সার্ভিস দেবে, তারা বাচ্চাকেও দেখবে, তারা বয়স্ক লোকেদেরও দেখবেন। সেই সংখ্যাটা কমে যাচ্ছে। যাদের নিড দরকার, মানে সার্ভিস দরকার, মানে অ্যাবভ 60 ইয়ার্স, তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। জীবনে দুটো অবস্থা, একটা হচ্ছে শৈশবাবস্থা, একটা হচ্ছে বৃদ্ধাবস্থা, যে দুটো সময় অ্যাসিস্ট্যান্স লাগে। একটা বাচ্চা যখন জন্মায় তখন মা, মাসি, কাকা, কাকু, কাকিমা, জেঠিমা সবাই ঘিরে থাকে, কিন্তু বয়স্ক লোকেদের ক্ষেত্রে সেটা থাকে না, তখন তিনি একা হয়ে পড়েন। এই রকম জায়গায় দাঁড়িয়ে তাহলে আপনি শেল্টার খুঁজতে বেরোচ্ছেন। শেল্টার খুঁজতে বেরোলে প্রথমেই যেটা আপনার মাথায় আসছে সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। আপনি নিশ্চয়ই আপনার ভাইয়ের বাড়িতে যে উঠতে পারছেন না, আপনি নিশ্চয়ই আপনার দেশ বাড়িতে ভাঙা বাড়িটা, যেখানে আপনি আজকে গত 10 বছরও যাননি, যে দেখছেন যে ইটের বাড়িটা ভেঙে ভেঙে পড়ছে, বা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আপনাকে ঢুকতে দিচ্ছে না, যদিও জমিটা আপনার ভাগ আছে, ভাগ চলে যাবে বলে। প্রত্যেকে তো একটা দেশ বাড়ি আছে, এখানে যারা আছেন প্রত্যেকের দেশ বাড়ি আছে। শহরে এখানে বার্ন অ্যান্ড বট আপ, কলকাতা শহরে এরকম নেই। রবীন্দ্রনাথের একটা দেশ বাড়ি ছিল। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেশ বাড়ি তো ফেরত যেতে পারছেন না, গ্রামে ফেরত যেতে পারছেন না, তাহলে আপনার আত্মীয় স্বজন বাড়ি যেতে পারছেন না, আপনার প্রতিবেশীর বাড়িতে যে উঠতে পারছেন না, তাহলে আপনাকে একটা শেল্টার খুঁজতে হচ্ছে। শেল্টার খুঁজতে গেলেই প্রথমেই মাথায় আসে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম একটা মিসনোমার কথা। তাহলে একটা প্রবীণ মানুষের যে স্বাভাবিক সার্ভিসগুলো লাগে, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে ফুড, খাবার। আপনি কি নিজে রান্না করে খাবেন, না আপনার বাড়িতে কাজের মাসি এসে রান্না করে দেবে, না আপনার হোম ডেলিভারি লাগবে, নাম্বার দিয়ে। তারপর হচ্ছে হোম মেনটেনেন্স। আপনার বাড়ির ঘর মুছবে কে, আপনার জামা কাপড় কেচে দেবে কে, লন্ড্রি কেচে দেবে, ঘর মোছার জন্য কাজের মাসি আসবে। তারপর হচ্ছে হেলথ। আপনি হেলথের জন্য আপনি কি করবেন, আপনি নিজে ডাক্তারখানায় যাবেন, অসুস্থ হলে কি আপনি নিজে অ্যাম্বুলেন্স ডাকবেন, নিজে অজ্ঞান হয়ে পড়ে আছেন তখন অ্যাম্বুলেন্স ডাকবেন, না আপনার অসুস্থ স্ত্রী বা অসুস্থ বা আপনার আইদার পার্ট, মানে স্বামী, সে কি অ্যাম্বুলেন্স খুঁজতে বেরোবে, না সে পরিষেবা আছে যে কল করলে ওই 190 বা এরকম কোনো নাম্বার আছে যে কল করলে আপনার বাড়ির সামনে এক্ষুনি 10 মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে যাবে এবং আপনাকে নিয়ে যাবে। আমি জানি আপনার মেডিক্লেম আছে, কিন্তু আপনাকে নিয়ে যাবে কি? প্রতিবেশী সাহায্য। এবার প্রতিবেশী সাহায্য হচ্ছে, যদি আপনি পুরনো পাড়ায় বাস করে থাকেন, তাহলে এক্ষেত্রে প্রতিবেশী সাহায্য পাওয়া যায়।
কিন্তু নতুন জায়গা, যেটা নতুন কলোনি গড়ে উঠেছে, সল্টলেকের মতো জায়গা বা নতুন নতুন যেসব জায়গায় গড়ে উঠেছে, সেই সব জায়গায় কিন্তু এইসব হেল্প পাওয়া যায় না। তা এখন সেখানে কিন্তু লাইক মাইন্ডেড পিপল থাকে না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসেন এবং এরা খুব সেলফ সেন্টার্ড হন, নিজের ফ্ল্যাটের মধ্যে বন্দি থাকেন, যার জন্য সেখান থেকে আপনি এমনকি এমনও আছেন বহু মানুষ যারা তার প্রতিবেশীকে চেনেন না, তার পাশের বাড়ির ফ্ল্যাটে কে থাকেন জানেন না, সুতরাং সেক্ষেত্রে আপনি সেই হেল্পটা পাচ্ছেন না, তখন আপনি ওল্ড এজ হোম ভেবে নিলেন। এবার একটা ওল্ড এজ হতে গেলে যে স্ট্রাকচার দরকার একটা মানুষের, এই আপনার হেলথ, ফুড, নিউট্রিশন, আপনার কেয়ারিং এবং লাস্টলি এন্টারটেনমেন্ট, আপনাকে আনন্দ দান করা, আপনার লেজার টাইমে আপনার জন্য ভাবনা, এই যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো আপনি তাহলে একটা ওল্ড এজ হোমে পাচ্ছেন না। তখন কি করা হচ্ছে না, কমিউনিটি লিভিং, মানে ওল্ড এজ হোম একটা কমিউনিটি লিভিং। তখন আমরা কি করছি না, অনেকগুলো মানুষ এক জায়গায় এসে একটা বড় জায়গা শেয়ার সিস্টেমে পারচেজ করে সেখানে এই সব সিস্টেমগুলো তৈরি করা হলো। বিল্ডিং হলো, ফুডের জন্য কিচেন হলো, কাচার জন্য কমিউনিটি একটা কমার্শিয়াল লন্ড্রি হলো, আপনার ওদিকে একটা মিনি আইসিইউ বা একটা হাসপাতাল, ছোটোখাটো হাসপাতাল নিজেদের জন্য হলো, আপনার প্লেগ্রাউন্ড হলো, মেডিটেশন রুম হলো, আপনার ফিজিওথেরাপি বা কাম জিম সেন্টার হলো। এই সব টোটালটা একটা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ কল সিনিয়র সিটিজেন হাউজিং। পশ্চিমবাংলায় সিনিয়র সিটিজেন হাউজিং নেই, আমরাই প্রথম করতে চলেছি। আমরা একটা এনজিও অর্গানাইজেশন, আমাদের বাড়ি বানানোর কোনো অভিজ্ঞতা নেই, একটা আবেগ এবং একটা স্বপ্ন থেকে আমরা ঝাঁপিয়ে পড়েছি। 2007 সাল থেকে আমরা সিনিয়র সিটিজেনদের শেল্টার নিয়ে, ওল্ড এজ হোম নিয়ে বা এরকম কাজ করে যাচ্ছি। কিন্তু এত বড় ভাবনা আমরা ভেবেছি এবং এই ভাবনার উপরে 2007-এ বস্টন প্লেস USA থেকে আমি একটা প্রাইজও পাই, ফার্স্ট প্রাইজ পাই এই কনসেপ্টের উপরে আর কি। এনিওয়ে সেটা ছেড়ে দিন। সেই জায়গাটা দাঁড়িয়ে তাহলে আমরা এইভাবে ভাবতে পারি। আপনি যদি সাউথে যান, সাউথে কিন্তু অনেক স্ট্রাকচার্ড এই শেল্টার, যাকে বলে শেল্টার্ড অ্যাকোমোডেশন ফর এল্ডারলি পারসনস, সেটা যে বিভিন্ন ফর্মে, ছোটো খাটো মাঝারি যাই হোক না কেন, অনেক স্ট্রাকচার্ড। ওখানে আপনি অনেক বেটার সার্ভিস পাবেন, অনেক লো কস্ট মডেল বাট বেটার সার্ভিস, যেটা আমাদের বাংলায় নেই। প্রথম কথা হচ্ছে যে এই ওল্ড এজ হোম ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণটাই নন প্রফিট অর্গানাইজেশন বা চ্যারিটেবল ট্রাস্ট বা সোসাইটির আন্ডারে হওয়া উচিত। আমাদের রাজ্যে স্টিল এখনো পর্যন্ত এই কনসেপ্টটা কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে তৈরি হয়ে উঠছে এবং ওল্ড এজ হোম বানাতে গেলে একটা শুধু ট্রেড লাইসেন্স লাগে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের, আর কিছু লাগে না। একটা হাসপাতাল, নার্সিংহোম বা একটা প্যাথোলজি সেন্টার বা একটা ওষুধের দোকান করতে গেলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে যেমন লাইসেন্স নিতে হয়, আমাদের দেশে এখনও পর্যন্ত আমরা করে উঠতে পারিনি। এনপিওপিতে নেই, কেরালা একটা ড্রাফট করেছে মাত্র, কেরালা। এখন এটা নিয়ে অনেক কিছু লড়াই হচ্ছে, কিন্তু এরকম কিছু নেই যে ভাই তুমি ওল্ড এজ হোম বানাবে, ঠিক আছে, ব্যবসা করো, ঠিক আছে, কিন্তু এই তোমার থাকতে হবে, এত স্কোয়ার ফিট ঘর হতে হবে, এত অমুক হতে হবে, তমুক হতে হবে, সিঁড়ি স্টেয়ার কেস যেতে হবে, হ্যান্ড গ্রাব থাকতে হবে, এইখানে টয়লেটের ক্ষেত্রে এরকমভাবে রেল থাকতে হবে, টয়লেটের অমুক সিস্টেম হবে, আপনার ফ্লোর অ্যান্টিস্কিড ফ্লোর হতে হবে। এই যে ভাবনাগুলো একটা বয়স্ক মানুষকে থাকতে গেলে এগুলো লাগবে। তখন যদি আপনি পড়ে যান, আজকে আপনার সুন্দর দেখলেন ভেনেশিয়ান টাইলস লাগানো আছে, সুন্দর মার্বেল, আপনি দেখে খুব খুশি হলেন, কালকে জল ফেলেছেন, দেখতে পাননি, জলের উপর পড়লেন, কোমরটা ভেঙে গেল, আপনি বিছানায় শুয়ে পড়লেন, লাইফ টাইম শুয়ে পড়লেন। আপনার কোমর রিপ্লেসমেন্ট হলো, অমুক হলো, তমুক হলো করে ডাক্তার বলল যে আপনি আর বেঁচে থাকবেন, নড়াচড়া করতে পারবেন না। তার মানে আপনার লাইফটা ওইখানে শর্ট এন্ড হয়ে গেল, আপনি মানসিকভাবে ভেঙে পড়লেন। আর মানসিকভাবে যখনই ভেঙে পড়ছেন তখন কিন্তু আপনার জীবনটা ছোট হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই ভাবনা চিন্তাগুলো নিয়ে, এই ভাবনা চিন্তা আমরা করে এসছি। বিলিভার্স যে আমরা যখন এটা শুরু করেছিলাম, আজ মিস্টার প্রদীপ বিশ্বাস কোথায় আছেন, ওই তো বসে আছেন, উনি এবং আমি দুজনে মিলে ফলতা থেকে যখন ভাবনা শুরু করি তখন কিন্তু পকেটে পয়সা নেই। যখন একটা লেখা লিখেছিলাম টাকা ভূতে দেয়, ফলতা থেকে কল্যাণী পর্যন্ত আমরা টার্গেট নিয়েছিলাম যে গঙ্গার ধারে করব। যদিও গঙ্গার ধারে করার জন্য আমরা এখন অনেক হ্যাপা পোয়াচ্ছি, এত লাইসেন্স, এত সিস্টেম, এত
ইয়ে করতে হচ্ছে ভাবতে পারবেন না গঙ্গার ধারে করার জন্য, যদি আমরা আইন মেনে করছি বলে। সবাই কি করছে? করছে না। গঙ্গার ধারে কত বাড়ি হচ্ছে? করছে না। বড় বড় ইয়েগুলো কোম্পানিগুলো ছাড়া বেশিরভাগই করে না। তা ওই জমি দেখতে দেখতে আলটিমেটলি গঙ্গার ধারে আমরা কল্যাণীতে একটা পাই। এই কল্যাণীতে পাওয়ার পরে যখন জমি একটা এরিয়া পাই, সেই জমি এরিয়া পাওয়ার পরে আমরা মাত্র 2 লাখ টাকা দিয়ে আমরা জমিটা বুক করি। জমি বলতে যে আপনি যখন জমি কিনবেন, আপনার আইডিয়া নেই, গ্রামে যখন জমি কিনবেন জমির দলিলই থাকে না। ও মা মাসি কাকা জ্যাঠা দাদু দিদিমা বহু পুরনো 30 বছর 50 বছর আগে দলিল টলিল নেই, খাতায় নাম লেখা রয়েছে, দেখবেন 3 পুরুষ আগে নাম লেখা। সেই নামকে ঘেঁটে ঘেঁটে জমি দিয়ে করে অমুক করে তমুক করে যখন আপনার হাতে এসে পৌঁছবে আপনার, তারপরে দেখবেন যে আপনার জমিটা কেনার জন্য হ্যাঁ অনেক টুকরো টুকরো জমি কিনে তো এক জায়গায় জড়ো করছেন। সেই জমিগুলো যখন কিনছেন তখন দেখবেন যে এক একটা দলিলে হয়তো 20 জন 22 জন করে সই করতে হচ্ছে। সেই 20 জন 22 জন করে নিয়ে আসতে হচ্ছে। কারো ঠ্যাং ভাঙা, কারো পা ভাঙা, গ্রামের লোক যাবো না, তোরা নিয়ে নে, তোরা চাষ কর, তোরা কর, ও আমার টাকার দরকার নেই, এরকম অনেক রকম শুনে। কেউ হয়তো বম্বে রয়েছে, এমনকি আমাদের ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে সেখানে পর্যন্ত ছিল। সেখানেও একজন আমাদের মানে জমির একজন ছিলেন আর কি, তারপর যুদ্ধের আগে মিটে গেছে। তা এরকম করে যখন জমিগুলো এক কাটটা করলেন, এই জমি আলটিমেটলি দেখলাম যখন আমরা যে কথাটা বলছিলাম, জমি হলো, এখনো হচ্ছে, হবেও, আরও জমি হবে, সমস্যা কিছু নেই। তারপরে এই জায়গাটাকে একটা জায়গা আনার পরে যখন আমরা 2 লাখ টাকা দিয়ে বুক করলাম, তখনও পর্যন্ত আমরা আলটিমেটলি করতে পারবো কিনা আমরা সন্দিহান ছিলাম। কিন্তু ভেতরে একটা প্রবল ইচ্ছা এবং একটা পজিটিভনেস কিছু একটা কাজ করতো মনে হয়, যার জন্য আলটিমেটলি কিন্তু আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আজকে কতগুলো হাত তুলে ইনস্টলমেন্ট দিয়েছেন? হ্যাঁ, ওনার কতগুলো হাত উঠেছে? 12 জন এখানে রয়েছেন স্টিল, এবং আমাদের প্রায় 50-60 জন মতো মনে হয় হয়ে গেছে না এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। তাহলে আমরা যেটা বুঝি, আমি কিছু লেখা পাঠিয়েছি আপনাদের, দেখবেন অলরেডি পাঠিয়ে দিয়েছি, যে একটা হোমে যেটাকে আমরা সিনিয়র হাউজিং বলছি, সেখানে আপনি কি পাচ্ছেন না, আপনি মাত্র 375 স্কোয়ার ফিটের একটা কার্পেট এরিয়া পাচ্ছেন যেখানে থাকার জন্য। এবার যখন কাউকে বলছি যে ভাই 30 লাখ টাকা লাগবে, তখন তিনি বলছেন কেন? 375 স্কোয়ার ফিট এরিয়া তো অমুক জায়গায় 15 লাখ টাকা পাওয়া যাচ্ছে, ফ্ল্যাট পাওয়া যায়। এইখানে একটা সমস্যা তৈরি হচ্ছে আর কি, এ বোঝাতে যে আমি বলছি দেখুন ভাই, প্রথম কথা হচ্ছে যে এই 375 স্কোয়ার ফিট জায়গাটা কিন্তু আপনাকে বাস করার জন্য দেওয়া হয়েছে, এবং আপনি এই ফ্ল্যাটটা কিনছেন না পাচ্ছেন, রাদার কি সিস্টেমে পাচ্ছেন সেটা পরে বলছি, যে ফ্ল্যাটটা পাচ্ছেন রাদার সেটা হচ্ছে কিন্তু আপনার লাইফ টাইম থাকার সেটেলমেন্ট, লাইফ টাইম সেটেলমেন্টের ভিত্তিতে, এবং আপনি কিন্তু একটা হাউজিংয়ের মধ্যে থাকছেন যেখানে আরও অন্যান্য সার্ভিসগুলো থাকছে, সেই সার্ভিসগুলোর পয়সা আছে, এই সার্ভিসগুলো বানাতে খরচা হচ্ছে, যেমন অডিটোরিয়াম, কমন কিচেন, লন্ড্রি, অমুক তমুক, এইসব বানাতে খরচা হচ্ছে। সুতরাং একটা ফ্ল্যাট যখন আপনি কিনছেন, কয়েক কাঠা জমির ওপরে তৈরি হয়েছে একটা ফ্ল্যাট, সেখানে যে দামটা, সেই দামের সাথে এখানে বেসিক মিলছে না। এবারে যদি আমরা সিনিয়র সিটিজেন হাউজিং বলতে যে কথাটা বুঝি, সেটা যদি আমরা ভারতবর্ষে তার বাজার দেখি, তাহলে মোটামুটি যেমন আসিয়ান আছে এনসিআরে, আমাদের একজন মেম্বার আছেন, নন রেজিস্ট্রেশন মেম্বার, তার আসিয়ানে তো ফ্ল্যাট আছে আর কি, তিনি আমাদের আইএসওর কাজটাও করছেন। তা বাজার যদি দেখেন, নেট খুললেই বাজার পেয়ে যাবেন, মোটামুটি 80 থেকে 85 লাখ টাকা এখন বাজার দর একটা ফ্ল্যাটের। তখন আপনি ওই ফ্ল্যাটটা কিনছেন না, আপনি টোটাল জায়গাটা শেয়ার করছেন, কমিউনিটি লিভিং। এবারে হলো কি, যে আপনি ফ্ল্যাটটা কিনলেন, যেমন আমাদের দরজা হচ্ছে 4.5 ফুট, বলবে আমাদের সৌম্য এসছে, রুচিরা এসছে, ওরা বলবে যে হচ্ছে আমাদের দরজা হচ্ছে 4.5 ফুট, আপনার বাড়ির দরজা 3 ফুট, আমাদের ফ্ল্যাটের দরজা কিন্তু 4.5 ফুট। 375 স্কোয়ার ফিট, লোকে জিজ্ঞেস করছে কত বিএইচকে। আমাদের কাছে বিএইচকে কথাটা ভ্যালু নেই, আমরা স্টুডিও অ্যাপার্টমেন্ট, মানে একটা ফাঁকা জায়গার মধ্যে
ঘেরা জায়গা, যেখান থেকে গঙ্গাটা দেখতে পাবেন, প্রত্যেক ফ্ল্যাট থেকে গঙ্গাটা দেখতে পাবেন। একটা জায়গা ঘেরা থাকবে যেখানে আপনার টয়লেট থাকবে, দরকার হলে একটার জায়গায় দুটো টয়লেট বানানোর প্রভিশন রাখা আছে। আর একটা ছোট্ট এরিয়া থাকবে যেখানে কিচেনেট থাকবে, যেখানে আপনি রান্না করে খেতে পারবেন। খাবেন কি খাবেন না আপনার ব্যাপার, তার কারণ হচ্ছে যে আজকে খেলেও কালকে আপনাকে পারচেস করতেই হবে, তার কারণ আপনি তখন পারবেন না। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে তাহলে এবারে কেন দরজাটা 4.5 ফুট না, যেদিন অসুস্থ হবেন তখন আপনার যে ফাউলার বেডে শুয়ে থাকবেন, তখন ওই ফাউলার বেডটা সহ আমি আপনাকে হাসপাতালে ঢোকাবো। এবার বিএইচকে জিজ্ঞেস করছে, আমি বললাম ভাই এইটুকু জায়গা পাবেন, পিওর থেকে প্রিন্সিপাল সব সমান জায়গা পাবেন, বেশি জায়গা পাবেন না, কারণ আমরা অনেক হিসাব পত্র কষে এই জায়গাটা তবু বের করেছি আর কি। সেইখানে দাঁড়িয়ে যে আপনি বলেন পার্টিশন দেবেন, দিন পার্টিশন দিয়ে একটুখানি ড্রয়িং রুম করুন, একটু করুন, কিন্তু পার্টিশনটা কিন্তু টেম্পোরারি পার্টিশন হবে, মানে দরকার হলে ইয়ে করবো। তার কারণে যেদিন আপনি অসুস্থ হবেন সেদিন কিন্তু আমি ঘরটা আপনার দখলে, আমার দখলে নেব। ব্যাপারটা বুঝতে পারলেন? আপনি ওখানে কেন যাচ্ছেন? আপনার লাইফ টাইমটা, শেষ জীবনটা আপনি কোনো একটা সংগঠনের হাতে তুলে দিতে চাইছেন, যারা আপনার শেষ জীবনটা দেখভাল করবে। সুতরাং আজকে আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, নিজে নিজে পাচ্ছেন, মানে ফ্রি লিভিং যাকে বলে, মানে এখনও আপনারা এখানে যারা এসছেন তাদের মধ্যে ফ্রি লিভিং ওই একমাত্র মিস্টার প্রদীপ বিশ্বাস বাদ দিয়ে সবাই ফ্রি লিভিংয়ে রয়েছেন। যদি আমরা এডিএল মানে অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফ করি, আমাদের সাইকোলজিস্টটা বসে রয়েছে, তাহলে যদি এডিএল আমরা মেজার যদি করি প্রত্যেকের, তাতে দেখা যাচ্ছে যে আপনারা এখনও ফ্রি লিভিংয়ের ক্যাটাগরির মধ্যে পড়ছেন, অ্যাসিস্টেড লিভিং না। অ্যাসিস্টেড লিভিং মানে যেখানে অন্যের সাহায্য লাগছে। তাহলে এমন একদিন আসতেই পারে, আসবেও, যেদিন আপনার অ্যাসিস্টেড লিভিং লাগবে। যখনই অ্যাসিস্টেড লিভিং লাগবে তখনই আমি আপনার ঘরের মধ্যে এনক্রোচ করব আমরা, তখন আপনারা আমাদের হাতে পড়ে যাবেন। যেভাবে আজ অশোকনগরে আছে, অশোকনগরে যারা অ্যাসিস্টেড লিভিং করছেন, যারা করছেন তাদের ডাক্তার, আয়া, নার্স, সাইকোলজিক্যাল কাউন্সিলর থেকে আরম্ভ করে, মেসেজ থেকে আরম্ভ করে যা কিছু যা যা করা দরকার, ফিজিওথেরাপি করা দরকার, সেটা আমরা করছি। সেই জন্যই তো যাচ্ছেন, নাহলে তো আপনারা তো সবাই এখন একটা শেল্টারই তো আছেন, এই উদ্দেশ্যেই তো আপনারা যাচ্ছেন। আর তো কোনো কারণ নেই যে লাস্ট লাইফটা আমাকে কেউ দেখবে, আমার সেবা যত্ন করবে, আদর যত্ন করবে, আমার খাওয়াটা ঠিক টাইমে দেবে, আমি একটু গঙ্গার ধারে বসে একটু চা খাবো, নাহলে একটা বিয়ার খাবো, এই তো আলটিমেট টার্ম। সেই ভাবনাটা ভেবে নিয়ে ব্যাপারটা করা। এবার হচ্ছে এবার টাকা পয়সার কথা আসে। আজকে যারা ফার্স্ট পেজে আছেন 9 লাখ টাকাও দিয়েছেন, এরকম লোক আছেন এখানে 9 লাখ টাকার আছেন, কেউ আছেন 11 লাখ টাকা, কেউ আছেন 15 লাখ টাকা, কেউ আছেন 20 লাখ টাকা। কিন্তু যারা নতুন আসবেন তারা 30 লাখ টাকা নিচে হবে না। তার কারণ হচ্ছে যে লাস্ট যে হিসাবটা আমাকে সৌম্য দিয়েছে, দেখছিলাম চোখ কপালে ওঠা, যে এক একটা ফ্ল্যাটের পেছনে ডুয়েলিং ইউনিট ডিউর পেছনে খরচা হচ্ছে 39 লাখ টাকা। তার মানে 39 লাখ টাকা যদি 300টা করি, এত টাকা 39 লাখ ইন্টু 300 করলে যে খরচাটা হবে সেটা ইকুয়ালি সেটা সবাইকে ডিস্ট্রিবিউট হবে। তাহলে 9 লাখ টাকা দিয়েছেন, তাহলে আপনি এখন 30 লাখ টাকা কেন দেবেন? এটার কোশ্চেন। তার কারণ 9 লাখ টাকা যিনি দিয়েছিলেন সেদিন কিন্তু ঠিকানা ছিল কিচ্ছু ছিল না, শুধু নাম করে দিয়েছেন। ওখানে মিস্টার প্রদীপ ভট্টাচার্য বসে রয়েছেন, তিনি আমাদের ফার্স্ট পেজে আছেন, আজকে প্রেসিডেন্ট হয়েছেন আপনাদের মতোই। আজকে রবি ঘোষ, তার মা থাকতেন, হ্যাঁ আপনিও ফার্স্ট পেজে আছেন, তাই তো? হ্যাঁ, এনিওয়ে লাকি এনাফ। তাহলে না, সেই বিশ্বাস করেছিলেন তো একদিন, এই বিশ্বাসটা আজ ফল পাচ্ছেন। আপনি বিশ্বাস করে কিছু টাকা তুলে দিয়েছেন, ভেবে নিয়েছেন যদি না হয় মার যাবে, এরকম একটা নোশন কাজ করেছিল আপনাদের মধ্যে। হতেই পারে, বাংলায় তো সবই মার যায়, সারদা নারদা সবই তো চলে যায়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা ভাবনা ছিল এবং আপনার টাকাটা একটা জায়গায় ইনভেস্ট করেছিলেন, লেগে গেছে, ক্লিক করে গেছে। সেইখানে দাঁড়িয়ে উনি প্রথম আমাদের চেকটা দেন কিন্তু মিস্টার প্রদীপ ভট্টাচার্য, 5 লাখ টাকাটা চেক দিয়ে রাত্রি 12টার সময়। আমি আর প্রদীপ বিশ্বাস ছিলাম স্যার, তাই তো? হ্যাঁ, রাত্রি 12টায় আমি গাড়ি, তখন আমার পয়সাও ছিল না যে ড্রাইভার রাখার মতো, তখন আমি গাড়ি ড্রাইভ করছিলাম এবং ইএম বাইপাসে আমরা আর গাড়ি চালাতে পারছিলাম না, ঘুম পাচ্ছিল, সারাদিন খেটেছি, রাত্রেবেলা আমরা বাড়ি গেছি, বাইপাসে তখন আমি গাড়ির মধ্যেই ঘুমিয়েছি আর কি, মানে আর ড্রাইভ করতে পারছি না আর কি। এনিওয়ে, সেটা অন্য গল্প। সেই জায়গা থেকে আজকে বিভিন্নভাবে এসেছি। তবে এর মধ্যে একটা অভিমান আমার আছে, মানে আমাদের আছে, আমরা আলোচনা করি। সেটা হচ্ছে আপনারা যারা মেম্বার, যারা ইনস্টলমেন্ট দিয়েছেন, অ্যালোটো দিয়েছেন, তারা আপনারা ধরে নিয়েছেন যে আমরা সব খেটে আপনাদের ফ্ল্যাটটা তুলে দেবো। কিন্তু একবার আপনারা আমরা কি করছি, এই যে সারাটা দিন খাটছি, যে কালকে সারাটা দিন পেট চচ্চড়ি হয়েছে আমি আর সৌম্য,
জিজ্ঞেস করুন, বসে রয়েছে, ছবি পাঠিয়েছি আপনাদের হাউজিং আড়াতে, যে ভেটিংয়ের কাগজটা বের করেছে, এবং ভেটিংয়ের কাগজ বের করতে যেও কিছু ইয়ে হয়েছে আর কি। এনিওয়ে, যেটা হচ্ছে যে এই যে বের করেছি, যে দৌড় ঝাঁপ ডে টু ডে, প্রত্যেক এইমাত্র ফোন আসছিল, ওখানে প্রজেক্টে কাজ হচ্ছে, ওখানকার সিকিউরিটি ফোন করেছে, কিছু একটা ব্যাপার হয়েছে, ইয়ে সাইট অফিস তৈরি হচ্ছে আর কি, পরে দেখব। তো এই ডে টু ডে এগুলো তখন আপনারা একটু পাশে দাঁড়ালে একটু আনন্দ পাই আর কি, আর কিছু নয়। খাটবো তো আমরা ইয়াং জেনারেশন খাটবো। হ্যাঁ, এই বিভিন্ন অনুষ্ঠানে এই যে আসলেন, এই যে দাঁড়ালেন, এই যে আসলেন, এটি ভালো লাগে। হ্যাঁ, আর কি, আর না না, ফোন করা আমার মেম্বারদের অ্যালাউড না, ওটা ওটা লিখতে হয় এই জন্য যে এত 60,000 প্রবীণ মানুষ থাকে এবং রোজ এই সংখ্যাটা বাড়ছে, বুঝতে পারছেন, এত ফোন কলস আসে না, এবং আননেসেসারি যেগুলো আমি লেখাটা দিয়েছি, তিনি লেখাটা পড়েননি, শুধু শুধু ছবিটা দেখেছেন, ছবিটাতে ফোন করে, হ্যালো, আচ্ছা আপনি এখানে ট্যুরে যাচ্ছেন না, আচ্ছা কত কী ব্যাপারটা বলুন তো, আমাকে বুঝিয়ে বলুন। আমি বললাম ওটা লেখা আছে তো, পড়ে নিন, এই পড়ছে না, সেই জন্য আমরা ফোন কলগুলো রিসিভ করি না, আমরা মেসেজে করি। কিন্তু যারা কাছের লোক, ঘরের লোক হয়ে গেছেন, মেম্বার হয়ে গেছেন, তারা ফোন করবেন না কেন? না কেন করবেন না কেন? আপনার দাবি আছে, অধিকার আছে ফোন করার। হ্যাঁ, অধিকার আছে, এটা তো আপনারই সংস্থা, করেন তো? আমি বলেছি ফোন করবেন না, করেন তো আপনি? তাহলে এই দেখেন, আপনি করেন, করেন তো? হ্যাঁ, জব দিই তো, না ধরলে পরে ব্যাক করি তো। তো এইবারে হচ্ছে যে তাহলে আর একটা কথা, যে বেসিক কথাটা বলে দিই, যে প্রশ্নগুলো আসে সাধারণত আমার এফএকিউর মতো আর কি, মুখস্থ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে প্রথম কথা, আপনি এখানে ফ্ল্যাট কিনুন, আপনি আসুন, প্রথম কথা ফ্ল্যাটটা কিনছেন না, ফ্ল্যাটটা লাইফ টাইম সেটেলমেন্টে পাচ্ছেন, মানে জীবন সত্য, আপনি যতদিন বাঁচবেন ততদিন ফ্ল্যাটটা আপনার, আপনি মারা গেলে কিন্তু নমিনি তখনকার দাম পেয়ে যাবে। যেমন আজকে উনি 9 লাখ টাকায় ফ্ল্যাটটা অ্যালোটেড হয়েছে, তাহলে আপনি যদি রেজিস্ট্রেশনের পর ছেড়ে দেন, 30 লাখ টাকা 40 লাখ টাকা দাম থাকে, তাহলে কিন্তু 30-40 লাখ টাকা আপনি পেলেন, এই ফ্ল্যাটটা আরেকজন পেয়ে গেলেন। ইনহেরিটেন্স না, এখন প্রশ্ন করবেন, লিখবেন, কোশ্চেন অ্যান্সার সেশনটা পরে আছে, আমি একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি, তারপর যারা এক্সপার্ট, যারা বোঝে, আমি তো সব বুঝি না ভাই, বুঝি না, তার কারণ হচ্ছে যে ওই আজকে সকালে সুপার স্ট্রাকচার ফাকচার কী সব বলছিল, আমার মাথার উপর দিয়ে গেল, কারণ অত বড় বিল্ডিং আমি কোনোদিন করেছি নাকি? না আমরা প্রমোটার, না আমরা ইট বালি সিমেন্টের ব্যবসা করি, আমরা প্রবীণ মানুষদের নিয়ে, বুড়ো বুড়ি নিয়ে কাজ করি। এবার একটা ভাবনা ভেবেছি, আমি ধার করেছি, আমার এক্সপার্ট হায়ার করেছি, যেসব পেছনে বসে রয়েছে, তো ইঞ্জিনিয়ার্সরা বসে রয়েছেন, তাও সব আসেনি, একজন নাকি বাচ্চা হবে, একজন নাকি কী হয়েছে, ইয়ে কী সব ব্যাপারটা সব আসছে, একজন মিটিং পড়ে গেছে তার এতে। এনিওয়ে, এই জায়গাটা দাঁড়িয়ে যে ইনহেরিটেন্স হচ্ছে না, এটা বেসিক ব্যাপার, এবং এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের যখন এখানে নেই, মিস্টার সঞ্জয় ঘোষ নেই, সিপিআরও ছিলেন আগে, চিফ পাবলিক রিলেশনস অফিসার, সাউথ ইস্টার্ন রেলওয়ে, মনে আছে? এখানে কেউ কি যেতেন? একমাত্র মিস্টার অনিরুদ্ধ রায়, প্রফেসর রায়, মনে পড়ছে বিএনআরের মিটিং, হ্যাঁ, কত ঝগড়া। আমাদের মিটিং স্থল ছিল তখন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, বিএনআরে চিফ পাবলিক রিলেশনস অফিসারের ওনার ঘরে বসে আমরা মিটিং করতাম, সন্ধ্যা 6টার পর সুন্দর সুন্দর ভালো খাবার, সাউথ ইস্টার্ন রেলওয়ের খাবার খেয়ে আসতাম আমরা, মিটিং হতো, রুদ্ধদার মিটিং হতো, এবং রুদ্ধদার মিটিংয়ের মধ্যে প্রচুর তর্ক বিতর্ক ঝগড়া হতো, তার কারণ তখন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনসটা তৈরি করছি, ঝগড়া নয় কিন্তু, মানে আমাদের অনেক তর্ক বিতর্ক করে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস রেডি করতে আমাদের প্রায় 5 6 চলে গেছে, যে আমরা কীভাবে নেব। সেই জায়গায় মিস্টার সঞ্জয় ঘোষ একটা কথা বলেছিলেন, আমরা প্রথমে ভেবেছিলাম যে ফ্ল্যাটগুলো বিক্রি করব, উনি বারবার, আজকে আমি মানে গ্রেটফুল, মিস্টার সঞ্জয় ঘোষ, ওই ইয়েও থাকতো তো, দেবরাজ কোথায়, ও থাকতো মিটিংয়ে, তাই থাকতো তো, হ্যাঁ, করে যেটা হয়েছিল সেটা হচ্ছে বলেছিলেন বিক্রি হবে না ভাই, উনি প্রচণ্ড অপোজ করেছিলেন মিস্টার সঞ্জয় ঘোষ, বলে বিক্রি হবে না, তুমি থাকো, লাইফ টাইম থাকো, যতদিন বেঁচে থাকবে থাকো, যতদিন থাকবে থাকো, ইচ্ছে হলে তুমি ছেড়ে চলে যাও, টাকা ফেরত নিয়ে চলে যাও, মাঝপথে যদি মনে হয় না তুমি প্ল্যান চেঞ্জ করেছো, বা তোমার ছেলে বা মেয়ে ডাকছে, তার বাড়িতে ডাকছে, ঠিক আছে বেঁচে দিয়ে চলে যাও, টাকা নিয়ে চলে যাও, তখনকার যা রেট সেই রেট পেয়ে যাবেন,
চলে যাও, কিন্তু বিক্রি হবে না, ইনহেরিটেন্স হবে না। না হলে কি হবে, গঙ্গার ধারে ওরকম সুন্দর জায়গা, যারা গেছেন তারা জানেন, ওখানে সুন্দর জায়গায়, হ্যাঁ, সব ওটা কিন্তু একটা ডেস্টিনেশন, অ্যামিউজমেন্ট ডেস্টিনেশন হয়ে যাবে ইয়ং জেনারেশনের কাছে মারা যাওয়ার পর। ওটা আর কিন্তু সিনিয়র সিটিজেনদের জায়গা থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলা হলো লাইফ টাইম সেটেলমেন্ট, এবং লাইফ টাইম সেটেলমেন্ট কি সেটা বলার জন্য দেবোত্তম দাস এসছে। কোথায়? আচ্ছা, বাইরে গেছে। দেবোত্তম দাস বলবে লাইফ টাইম সেটেলমেন্ট কি, কেন লাইফ টাইম সেটেলমেন্ট মানে জীবন সত্য কথার মানে কি, কীভাবে আপনি থাকতে পারবেন, কীভাবে রেজিস্ট্রি হবে, আপনার ফ্ল্যাটটা কীভাবে রেজিস্ট্রি হবে, সেই সিস্টেম। এরপরে আমাদের আর একটা জিনিস এসেছে, সেটা স্পেশাল চাইল্ড। সেটা এগুলো না আমরা না সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে আর কি। যে আমরা বলেছিলাম ডিপেন্ডেন্ট পার্সন একজনকে রাখবো, সেখানে স্পেশাল চাইল্ড ঢুকে গেল। একদিন দেখা গেল যে অনেক স্পেশাল চাইল্ড আমাদের হয়ে গেছে। তাহলে আমরা বলেছিলাম, আমাদের বলাও আছে, বলেছিলাম না, বলাও আছে যে বাবা মায়ের মৃত্যুর পরে তার স্পেশাল চাইল্ডকে আমরা লাইফ টাইম দেখব। তখন তো বলে দিয়েছিলাম। তারপর দেখলাম যে সে অনেক স্পেশাল চাইল্ড হয়ে গেছে, তাহলে কী করে সামলাবো, সেই নিয়েও আমরা আবার সেমিনার, মিটিং, অমুক তমুক, ওখানে মিটিং, এখানে মিটিং, এখানে অনেক মিটিং হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মিটিং টিটিং করে অনেক স্পেশাল চাইল্ড এডুকেটার, স্পেশাল এডুকেটার বলুন, বা যারা এক্সপার্ট আছেন বলুন, যা স্পেশাল চাইল্ডের পেরেন্টস বলুন, এদের সাথে বসে আমরা একটা জায়গায়, এখন মোটামুটি একটা জায়গায় আছি যে এইভাবে স্পেশাল চাইল্ডকে আমরা এইভাবে রাখতে পারবো, মেনটেন করতে পারবো বা আমার মৃত্যুর পরে। তো এইরকম অনেকগুলো ভাবনা। এবারে এই ভাবনাটা করতে যে আজকেই যে আমরা সব কিছু রেডি করে ফেলেছি তা নয়, ভাবনাটা পরিবর্তন ঘটতেই পারে। তখন আবার আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আবার আমাদের গভর্নিং বডি মিটিং করে আমাদের অ্যামেন্ডমেন্ট করতে হতে পারে আর কি। তো বেসিক ব্যাপারটা এই রকম আর কি। মোটামুটি বললাম, আমার সময় প্রায় শেষ হয়ে এসছে। প্রশ্নের উত্তর দেবো, আমিও থাকবো, আর সবাই থাকবেন, সবাই মিলে দেবো, যার যে প্রশ্নটা সাবজেক্ট হবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কটা পিলার হচ্ছে, তাহলে আমাকে মাপ চাইতেই হবে, কারণ পিলার বলার জন্য বসে রয়েছে, কতগুলো পিলার হচ্ছে, কেন হচ্ছে, বুঝতে পারছেন তো। ও তো কিছু করতেই দিচ্ছে না জমির মধ্যে। আমি একটা সাইট অফিস বানিয়েছি, ও রেগে গেছে, অভিমান করে আমার সাথে 1 মাস কথা বলেনি সৌম্য, বলে আপনি আমাকে না জানি সাইট অফিস করলেন কেন। আরে ও নিজেই জায়গা দেখিয়ে দিয়ে এসছে, ভুলে গেছে। তা ব্যাপারটা যে সাইট অফিসে ডিসমেন্টেল করা যাবে না, সাইট অফিস হয়েছে, তার কারণ হচ্ছে ও করতে দিচ্ছে না। তার কারণ ওদের ল্যান্ডস্কেপ ইঞ্জিনিয়ার আছে, কোথা দিয়ে রাস্তা যাবে, কোন রাস্তায় আপনি হাঁটবেন, কোন রাস্তা দিয়ে টোটো যাবে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িটা এমনভাবে হচ্ছে যে আপনার ঘরে টোটো ঢুকে যাবে, মানে আমাদের ই কার্ড যাকে বলে, এখন বাংলায় টোটো বলে। মানে আপনি যদি ঘর থেকে অসুস্থ হন, তাহলে আপনার ই কার্ড, মানে যদি আপনি ডিসেবলড হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু ই কার্টে করে আপনাকে ঘর থেকে এনে গঙ্গার ধারে আপনাকে পার্কে বসিয়ে আবার নিয়ে আবার আপনার ঘরে পৌঁছে দেবো। মানে এরকম অ্যারেঞ্জমেন্ট আমাদের হচ্ছে, সেগুলো সব ও করছে আর কি। র্যাম্প ট্যাম্প যা যা করার, হাঁটার জন্য র্যাম্প ট্যাম্প, ওগুলো টেকনিক্যাল ব্যাপার, প্রশ্ন করলে তার উত্তর দেবে আর কি। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এবার আরও হচ্ছে, আরও হবে। হ্যাঁ, এই শুধু একটা কথা বলি, আমাদের একটু দেরি হচ্ছে। দেরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, কিছু করার নেই ম্যাডাম, দেরি হচ্ছে। প্রথম কথা বলে দিই, দেরি হওয়ার কারণ হচ্ছে কি, আমরা একদম কপি বুক মেনে যত রকম আইন আছে, সেই পোর্ট ট্রাস্টের আইন বলুন, এসটিপি পলিউশন ডিপার্টমেন্ট আইন বলুন, জেলা পরিষদের বলুন, পারমিশন বলুন, কনভার্সন বলুন, সব আমরা একদম সিস্টেম মেনে করছি, যাতে আজকে আমাকে সেক্রেটারি দেখছেন, আমারও তো 58 বছর বয়স হয়ে গেল। আপনাদের পরবর্তী জেনারেশন ওখানে একদিন ফিল করবে, আপনাদের নমিনি টাকা নিয়ে চলে যাবেন, আপনার ছেলে মেয়ে, তখন আপনাদের জায়গায় আর একটা জেনারেশন আসবে, তখন দেখবে কি এই এদের মতো এরা ওই বসে রয়েছে, সাহা বসে আছে, আমার মেয়ে আছে, এরা রয়েছে, ওই জয়ন্ত আছে, শুভেন্দু আছে, এরা পরবর্তী জেনারেশনে এরা তখন দেখবে। সুতরাং তখন যদি ওদের হাতে আমরা এই ভুলগুলো দিয়ে যাই, যেমন আমি জমি কিনেছি, আমরা জানি যে জমি কিনলে ওখানে বাড়ি করা যায়, ভুল, জমি কিনলে বাড়ি করা যায় না, জমির প্রথম চরিত্র চেঞ্জ করতে হয়, যাকে কনভার্সন বলে। এবার চরিত্র চেঞ্জ করার পরে তারপরে হচ্ছে স্যাংশন। যেহেতু আমাদের ব্যাপারটা বড় কমার্শিয়াল, সেহেতু এগুলো সবটাই জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে, এবং সেখান থেকে পারমিশন বের করা যে কি কঠিন ব্যাপার, যারা করছি জানেন। আপনারা জমি কিনবেন, আপনারা তো দেখবেন না, বাড়ি একখানা কিনেছেন, 4 কাঠা জমি কিনেছেন, সেখানে বাড়ি হাঁকিয়ে দিলেন, ঘর ঘর করে বাড়ি হাঁকিয়ে দিলেন, কেউ বলার কিছু নেই। কিন্তু আমাদের বলার কিছু নেই, গঙ্গার ধারে বাস করার জন্য গঙ্গায় জল ফেলতে পারবো না, গঙ্গা থেকে জল তুলতে পারবো না, গঙ্গায় জল ফেলার জন্য আরও 40 লাখ টাকা খরচা হচ্ছে, এসটিপি বসাতে হচ্ছে, সিওএস ট্রিটমেন্ট প্ল্যান বসাতে হচ্ছে। আমরা বায়ো টয়লেট নিয়ে ভাবছি, ডিআরডিও যে বায়ো টয়লেট তৈরি করেছে, যেটা এখন ইন্ডিয়ান এয়ারলাইন্সে, সেটাকে নিয়ে আমরা পড়াশোনা করছি, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি।
সে ওরা বলবে। যেমন ওখানে আমরা গ্রিন ব্রিক তৈরি করছি, আমরা সিএলসি ব্রিক নিজেরা বানাচ্ছি, পেভার ব্লক বানাচ্ছি, মানে গ্রিন করার চেষ্টা করছি। ওপরে আমাদের অনগ্রিড আমরা ইয়ে তৈরি করছি, ওই কী বলে সোলার প্যানেল লাগিয়ে আমরা কারেন্ট তৈরি করার চেষ্টা করছি। এরকম অনেক কিছু ভাবনা। এবার এই যে আপনার এই যে গঙ্গার ধারে বা যেখানে বাড়ি করেন, এই যে এতগুলো কাগজ দেখবেন, ছোটোখাটো দেখে বড়গুলো বাদ দেন, বড়গুলো বাদ দিলে হ্যাঁ ছোটোখাটো দেখে এই বেশিরভাগ কাগজ নেই। যখন আপনি বিক্রি করতে গেলেন বা কিছুতে গেলেন, তখন দেখবেন আপনি কিন্তু আটকে গেছেন, আর বিক্রি হচ্ছে না, কোথাও না কোথাও সমস্যা, বা কোনো একটা কিছু করতে গেলেন হলো না। এই সব সমস্যাগুলো তৈরি হয় ল্যান্ডের ক্ষেত্রে, এক ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, চা খেতে শুরু করুন, চা খান ভালো করে, আর এরপর সবাই আসবো আমরা। হ্যাঁ, এখন চা পানের বিরতি, আমরা কিন্তু 10 মিনিট কি 15 মিনিট আপনাদের বিরতি দিচ্ছি। এরপরে চা পান হয়ে যাওয়ার পরে আমাদের প্রশ্নোত্তর পর্ব, সেটা বলা ভালো আপনাদেরই পর্ব। আমাদের যারা উত্তর দেবেন তারা মঞ্চে থাকবেন, আপনারা ওইখান থেকেই উত্তর দেবেন, প্রশ্ন করবেন, আমাদের প্রতিনিধি আপনাদের কাছে যাবেন। আরেকজন সঞ্চালিকা আমার সঙ্গে আছেন, শ্রীমতী পাল চৌধুরী, তার মাধ্যমে আপনারা প্রশ্ন রাখবেন। আপাতত চা পানের বিরতি। আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে চা বিরতির পর আমাদের প্রশ্নোত্তর পর্ব। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন নিজেদের কাছে তৈরি রেখেছেন। আপনাদের সামনে শ্রীমতী স্বাতী পাল চৌধুরী যাবেন মাইক্রোফোন নিয়ে, আমাদের আর এক সঞ্চালিকা আজকের অনুষ্ঠানের। তিনি আপনাদের সামনে গিয়ে প্রশ্ন করলে আপনার নাম এবং প্রশ্ন সেই মাইক্রোফোনে রাখবেন। আপনারা যে যেমনভাবে হাততে তুলবেন তিনি ক্রমান্বয়ে পৌঁছবেন, একটু এদিক ওদিক হতেই পারে। তার আগে আমি বিশিষ্ট মানুষদের ডেকে নিচ্ছি, সেই ব্যক্তিবর্গকে যারা উত্তর দেবেন আজকে আপনাদের সমস্ত প্রশ্নের। প্রথমে আমি আহ্বান জানাবো ঠিকানা সিমলার সভাপতি প্রেসিডেন্ট মিস্টার প্রদীপ ভট্টাচার্য। শ্রী প্রদীপ ভট্টাচার্য অনুগ্রহ করে মঞ্চে আসবেন। প্রদীপ ভট্টাচার্য আসবেন। জেনারেল বডি মেম্বার মিস্টার প্রদীপ বিশ্বাস, মিস্টার প্রদীপ বিশ্বাস অনুগ্রহ করে মঞ্চে আসবেন। এরপর আমি মঞ্চে আহ্বান জানাবো জেনারেল বডি মেম্বার মিস্টার জয়ন্ত চৌধুরীকে। শ্রী চৌধুরী মঞ্চে আসবেন। মাননীয় অ্যাডমিনিস্ট্রেটিভ কনসালটেন্ট, অনারারি অ্যাডমিনিস্ট্রেটিভ কনসালটেন্ট, সিনিয়র সিটিজেন হাউজিং মিস্টার দেবরাজ মিত্র, মিস্টার দেবরাজ মিত্র মঞ্চে আসবেন। মিস্টার সৌম্য রায়চৌধুরী পিছনে বসে আছেন, সৌম্য প্রিন্সিপাল আর্কিটেক্ট, সিনিয়র সিটিজেন হাউজিং, এবং একই সঙ্গে ডক্টর রুচিরা দাস রায়চৌধুরী আর্কিটেক্ট, সিনিয়র সিটিজেন হাউজিং, আপনারা মঞ্চে আসবেন। মিস্টার জীবন কৃষ্ণ ধর প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র সিটিজেন হাউজিং, মিস্টার জীবন কৃষ্ণ ধর আপনি আসবেন। এবং সবশেষে আহ্বান জানাবো অ্যাডভোকেট দেবোত্তম দাসকে। অ্যাডভোকেট আমাদের লয়ার, ঠিকানা সিমলার, অ্যাডভোকেট দেবোত্তম দাস। আপনাদের প্রশ্নের উত্তর নিতে যাবেন স্বাতী পাল চৌধুরী। আপনাদের কার কার কাছে প্রশ্ন আছে একটু অনুগ্রহ করে হাত তুললে আমাদের সুবিধে হয়। ঠিক আছে, হ্যাঁ। আমার নাম হচ্ছে আন্দ্রা চক্রবর্তী। আমার প্রশ্ন হচ্ছে, এই যে কল্যাণীতে এই যে ফ্ল্যাটের অপশানটা দেয়া হচ্ছে, এবং এতে যে যদি কারো নমিনি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কারো নমিনি না থাকে সেক্ষেত্রে কি হবে? ফার্স্ট কোয়েশ্চেন, কারোর যদি কোনো নমিনি অপশান না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কোনো নমিনি না থাকে সেক্ষেত্রে যেটা আমাদের নর্মাল লিগাল প্রসিডিওর, তার যে নিয়ারেস্ট লিগাল এয়ার তার হাতে টাকাটা তুলে দেওয়া হবে, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দি কমিটি। তাকে তার এয়ারশিপ টু দি স্যাটিসফ্যাকশন অফ দি কমিটি তাকে এস্টাবলিশ করতে হবে, এবং সেটা এস্টাবলিশ করলে পরে সেই ডকুমেন্টেশন ক্লিয়ার হওয়ার পরে টাকাটা তার লিগাল এয়ারের কাছে চলে যাবে। নমিনি কিন্তু আমাদের যেটা মানে জেনারেল কনসেপ্ট, যে নমিনি মানে টাকাটা তার হয়ে গেল না। নমিনি যে কোনো ক্ষেত্রে, সেটা ব্যাংকের ক্ষেত্রে হোক বা কোনো অন্য জায়গায় যেখানেই নমিনি থাকুক, নমিনি ইজ মিয়ার কাস্টোডিয়ান অফ দ্য প্রপার্টি। রাইট কিন্তু লিগাল এয়ারেরই থাকে। তো নমিনির হাতে আমাদের ইজি হয় একটা নমিনি সিলেক্ট করে গেলে, যে তার হাতে আমি টাকাটা তুলে দিলাম, তারপর তার হেডেক সে দেবে, বা তার সাথে যদি কোনো লিগাল ফাইট হয় তার সাথে লিগাল এয়ারের ফাইট হবে। ঠিকানা সিমলা ইজ নো ওয়ে কনসার্নড উইথ দ্যাট। কিন্তু ইন কেস যদি নমিনি না থাকে
তাহলে আমরা ডাইরেক্ট লিগাল এয়ারের হাতে তুলে দেব। আর ইট ইজ প্রেফারেবল অ্যাপ্লিকেশন, আমি যতদূর জানি অ্যাপ্লিকেশন সেভাবেই নেওয়া হবে যে ইউ হ্যাভ টু চুজ আ নমিনি। এখানে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের এটা নিয়ে অনেক মিটিং হয়েছে এবং আমরা প্রথম যে ফর্মটা ছিল সেটা চেঞ্জ করে আবার নতুন করে ফর্মটাকে আবার করি। কেউ একজন তুলেছিলেন, না সরি, ওটা হচ্ছে করোনায় মারা গেলেন আমাদের প্রফেসর ব্যানার্জি ম্যাডাম মারা গেলেন। মারা যাওয়ার পর তার 2 লাখ টাকা দিয়েছিলেন আর কি। সেই 2 লাখ টাকাটা আমরা ফেরত দিতে পারছিলাম না, আমাদের ফান্ডে পড়েছিল আর কি। অথচ যেহেতু একটা জায়গা উনি অকুপাই করে রেখেছিলেন, সেটা আমাদের সমস্যা হচ্ছিল। তখন আমরা নমিনি কনসেপ্টটা আসে আর কি। এবং আলটিমেটলি তার মেয়ে ইউএসএ ছিল, পিএইচডি করছিলেন, তার হাতে আমরা তুলে দিই অনেক রকম লিগ্যাল প্রসিডিওর মেনটেন করে। এনিওয়ে সেই থেকে আমাদের কাছে নমিনি কথাটা আসে। এবার অনেকেই আমাদের কাছে বলছেন যে নমিনি যদি না থাকে, যে প্রশ্নটা আপনি তুললেন সেটা হচ্ছে যে একটা আছে, যেটা হচ্ছে যে আপনি অর্গানাইজেশনকে নমিনি করতে পারেন, সেক্ষেত্রে টাকাটা অর্গানাইজেশন পাবে। এভাবে বলতে পারেন যে টাকাটা এমন হতে পারে যে আপনি বলে গেলেন যে এটা বেনিফিশিয়ারি ফান্ডে লাগবে, যেমন আমাদের ডেস্টিটিউট হোম হচ্ছে সেই ফান্ডে চলে গেল, সেটাও করতে পারেন যে ডেস্টিটিউট হোমের জন্য বেনিফিশিয়ারি ফান্ডে চলে যাবে টাকাটা, সেভাবে বলতে পারেন, হচ্ছে ব্যাপার। আমার নাম সুগত রায়। ব্যাপারটা হচ্ছে কি, আমি সবই জানি, আই এম দ্য ফাদার অফ এ স্পেশাল চাইল্ড। আমাদেরও বয়স হচ্ছে এবং আমার ছেলেরও বয়স হচ্ছে, ওর মধ্যে একটা মনোটোনিও প্লে করছে, ওরা পিকনিকে যায়। আমরা একটু স্পিডটা, মানে হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য স্যাংশন এবং ওয়েন উই ক্যান হোপ টু শিফট, মানে এটা একটা জেনারেল কোয়েশ্চেন। এবং দ্বিতীয়ত, আমরা যদি এই ঠিকানা সিমলাই, যদি আমার ছেলের, যে আমাদের সেরকম কোনো রিলেটিভ সার্কেল খুব একটা বিরাট কিছু নেই, ঠিকানা সিমলাকেই ইফ ইউ উইশ টু মেক লিগাল গার্জিয়ানশিপ, সেটা অ্যাট হোয়াট পয়েন্ট অফ টাইম করবো। দিস ইজ মাই কোয়েশ্চেন। এটাই আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস এবং কত তাড়াতাড়ি উই ক্যান শিফট, কারণ আমার ছেলের মধ্যেও একটা মনোটনি প্লে করছে। আই এম দ্য ফাদার অফ এ স্পেশাল চাইল্ড। প্রশ্নটা বোঝা গেছে। সৌম্য, তুমি উত্তরটা দাও। আমাদের ফার্স্ট ফেজ, যারা পুরনো আছেন তারা জানেন, ফার্স্ট ফেজে আমাদের 60 জনের জন্য যে বিল্ডিং প্রপোজাল ছিল সেটা অ্যারাউন্ড 50,000 স্কোয়ার ফিট। এটা আমাদের এখন ভেটিংয়ের প্রসেসে রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ভেটিং এটা হবে। যাদবপুর ইউনিভার্সিটির কাছে আমাদের নদিয়া জেলা পরিষদ থেকে কাগজ গেছে। হোপফুলি আমরা ফেব্রুয়ারির এন্ডের মধ্যে স্যাংশন প্রসেস ডান হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা কনস্ট্রাকশন ফেজ আশা করছি মার্চের এন্ড থেকে বা এপ্রিলের ফার্স্ট থেকে কনস্ট্রাকশন প্রসেস শুরু করব। আর তার আগের ব্যাকগ্রাউন্ড প্রসেস তো অলরেডি সাইটে চলছে, সাইট প্রিপারেশন সেগুলো যেগুলো থাকে সেগুলো চলছেই। তারপরের ফেজগুলো, ফার্স্ট ফেজ যখন আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের সেকেন্ড ফেজের স্যাংশন জমা পড়বে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেরকম আপনারা জানেন। হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস। 60টার পরে আবার 60টা, তারপরে আবার 30টা, তারপরে আবার 60টা, এরকম প্রসেস পরপর চলতে থাকবে। তো যেরকম আমাদের স্যাংশন এগোতে থাকবে এবং তার সাথে কনস্ট্রাকশন ফেজ আমাদের চালু হয়ে গেলে এই প্রসেসটা মানে একটা কন্টিনিউয়াস ফেজ। আবার ধরুন উইদিন 3 to 4 মান্থসের মধ্যে আমাদের পরের ফেজ স্যাংশন আসবে। তো কন্টিনিউয়াস ওই স্যাংশন মানে তখন রানিং ব্যাপারটা চলবে আর কি, মানে কনস্ট্রাকশন পার্টটা রানিং থাকবে, কনস্ট্রাকশন কিন্তু আমাদের বন্ধ হবে না, সেভাবেই আমরা এগোচ্ছি। হোপফুলি আপনারটা মিস্টার প্রদীপ বিশ্বাস কিছু বলুন, আপনি কিছু বলুন এটার উপরে। ওনার আরেকটা কোয়েশ্চেন ছিল, ওনার স্পেশাল চাইল্ডের লিগ্যাল গার্জিয়ানশিপ উনি যদি ঠিকানা সিমলাকে দিতে চান সেক্ষেত্রে কি প্রসিডিওর? আচ্ছা, সেটা বলার আগে মিস্টার প্রদীপ বিশ্বাস এটা বলুন, কবে স্যাংশন আমাদের, কবে আমরা করতে পারি, 2-4 লাইনের মধ্যে বলুন। লিগ্যাল গার্জিয়ানশিপ নিয়ে বলবে জয়ন্ত। লিগ্যাল গার্জিয়ানশিপ নিয়ে যেটা বলার বক্তব্য, ধরুন আপনার যদি কেউ না থাকে, ধরুন আপনার লিগ্যাল গার্জিয়ান, সেটা ঠিকানা সিমলা সম্পূর্ণ দায়িত্ব নেবে এবং এর জন্য যে প্রসেস ফলো করতে হবে তার একটা কিছু আইনি ব্যাপার আছে। সেই আইনি ব্যাপারেতে আপনাকে ঠিকানা সিমলাকে দায়িত্ব দিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যে এই ধরনের ডিসেবল যারা রয়েছেন বা চ্যালেঞ্জড রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের সরকারি কিছু নিয়ম আছে তার গার্জিয়ানশিপের জন্য, এবং সেই গার্জিয়ানশিপ আপনি নিশ্চিতভাবে আপনার ছেলের জন্য আপনি নিয়ে রেখেছেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু ঠিকানা সিমলাকে দায়িত্ব দিয়ে যেতে হবে, যে হ্যাঁ সেটা আইনিভাবে আপনাকে কিন্তু ওটাকে সম্পন্ন করতে হবে। সেটা কি আফটার উই শিফট, মানে আফটার স্পেশাল? হ্যাঁ, অবশ্যই স্পেশাল সেকশন একদম নিশ্চিতভাবে এক্ষুনি আপনাকে করতে হবে, কিন্তু যখন আপনি আমাদের ওখানে এসে থাকতে শুরু করবেন
তখন একটা কন্টিনিউয়াস প্রসেস করলেন আইদার। আর একটা ব্যাপার হচ্ছে, ধরুন কোনো কারণে আপনাদের দুজনের অ্যাবসেন্স তৈরি হয়েছে, হতেই পারে, তো সেখানে আপনি কিন্তু ইন অ্যাডভান্স তৈরি করে রাখতে পারেন যে ঠিকানা সিনেমা উইল টেকেন রেসপন্সিবিলিটি মাই চাইল্ড ইনটু অ্যাবসেন্স অফ। হ্যাঁ, সেটাই তো আমি চাইছি। না, ব্যাপারটা একটু শিফট করার পরে হ্যাঁ একটু বলি, সেটা যে শিফট না করলে যতক্ষণ রেজিস্ট্রেশন না করছেন আমাদের ওখানকে আপনি যে থাকছেন সেটা রেজিস্ট্রেশন হবে তো, রেজিস্ট্রেশন হবে গভর্নমেন্টের কাছে। রেজিস্ট্রেশনটা না করছেন আপনার তো পাওয়ার তৈরি হচ্ছে না আমাদের দেওয়ার জন্য লিগ্যাল সাইডটা, তাহলে তখন আপনি ওখানে থাকছেন ইনহেবিটেড প্রমাণ হলো, তখন আপনি এখানে এই পাওয়ারটা দিতে পারবেন না। এবং সেই পাওয়ারটা দিতে গেলে যা যা লিগ্যাল প্রসিডিউর আছে কঠিন কিন্তু হবে। আমিও আছি, আমার ছেলেও স্পেশাল সেকশনে আছে, আমি অর্গানাইজেশনকে দায়িত্বটা দিলাম। দিতেই হবে না, আলটিমেটলি দিতেই হবে, এটা ম্যান্ডেটরি, না হলে তো আপনার পরে আমরা ওকে মেনটেন করতে পারবো না, দিতেই হবে ম্যান্ডেটরি। স্বপন কুমার চ্যাটার্জি। একটা করে করবো না সব একসঙ্গে বলে দেবো? না, একটা করে বলুন না, আচ্ছা সুবিধা হবে। প্রথমত এই যে প্রাইসটা আমাদের দিতে হবে, এটা কি অ্যাট এ টাইম দিতে হবে না বা ইনস্টলমেন্ট দেওয়া যাবে? যদি ইনস্টলমেন্ট দেওয়া যায়, কটা ইনস্টলমেন্ট? আপনি যে ফিনান্সিয়াল ইস্যুসটা জিজ্ঞেস করলেন যে আপনার যে টোটাল ভ্যালু হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনাকে কটা ফেজে দিতে হবে, কত করে দিতে হবে, এই ফেজিংয়ের এই জিনিসগুলো ঠিকানা সিমলার অফিস থেকেই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কটা রেজিস্ট্রেশন, মানে আপনার কোন ফেজে কতটা আপনাকে দিতে হবে। না, সেই সুবিধাটা আছে কি না? হ্যাঁ আছে আছে আছে। শুনুন, প্রথম কথা যে আপনার 30 লাখ টাকা নিয়ে আমার রাখার জায়গা নেই। যে টাকাটা আপনি দেবেন সেরকম 30 হবে না কি হবে সেটা পরের কথা, সেটা যে ফেজে হবে না কি। যেমন আমাদের থার্ড পেজ চলছে, এখন 20 লাখ টাকার ফেজ চলছে। এবার এই টাকাটা, পুরো টাকাটা নিয়ে আমার রাখার জায়গা নেই, আমাকে খরচা করতে হবে, খরচা দেখাতে হবে, আমাকে অডিট রিপোর্ট জমা দিতে হবে, টাকাটা আমি ব্যাংকে রাখতে পারবো না, টাকাটা আপনার কাছে নেওয়া মতো খরচা করতে হবে। সুতরাং পুরো টাকাটা আমার নেওয়ার জায়গাই নেই, আমাদের 5টা ইনস্টলমেন্টে নিতে হবে। হ্যাঁ, যেমন বাড়ি তৈরি হবে সেইভাবে ইনস্টলমেন্টে নিতে হবে। সেটা যদি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে থাকেন আমাদের, তাহলে সেখানে লেখা রয়েছে কখন কখন দেবে। টার্মস অ্যান্ড কন্ডিশনসের প্রিন্টেড কপি পাওয়া যায়? প্রিন্টেড কপি কিচ্ছু পাবেন না, যা পাবেন সব সফট কপি পাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরুন আপনারা আমাকে অ্যালট করলেন, আমরা গিয়ে থাকলাম, তার মেইনটেনেন্স কস্ট, রিপেয়ার মেজর বা মাইনর, সেটা কে বের করবে? আপনাদের করতে হবে। হ্যাঁ, আপনাদের করতে হবে। আপনাদের করতে হবে। এবং মেইনটেনেন্স কস্টটা যথেষ্ট বেশি। মেইনটেনেন্স কস্টটা, হ্যাঁ, এটা নিয়ে বলা হয়নি, ভুলে গেছি, সব তো মনে থাকে না। মেইনটেনেন্স কস্টটা মোটামুটি 5,000 টাকা মতো, 4,200 লাস্ট আমরা হিসাব করেছিলাম, এখনো হিসাব আর হয়নি, সেই 2021 সালে হিসাব আমরা করেছিলাম আর কি। কেন মেইনটেনেন্স কস্ট 5,000 টাকা হবে? যদি আপনি নিজে বাড়িতে রান্না করেও খান, মেইনটেনেন্স কস্ট 5,000 টাকা কেন হবে? তার পেছনে লজিক আছে। তার কারণ হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমরা হসপিটালে, আমরা কোথায় পড়ছি, আমরা হসপিটালিটি সেক্টরে পড়ছি। হসপিটালিটি সেক্টরে পড়তে গেলে তাহলে যাদের যে সিস্টেম, যেমন আপনি যদি কোনো একটা 4 স্টার লেভেলের হোটেল দেখেন, যে সার্ভিসগুলো পাবেন সেখানে ওখানে ওই সার্ভিসগুলো পাবেন। সুতরাং আপনার ফ্রন্ট অফিস থাকবে, আপনার 24 আওয়ার্স কেয়ার প্রোভাইডার, আপনার মানে প্রত্যেকটা ফ্লোরে একজন করে আয়া থাকবে, একজন করে রুম বয় থাকবে, আপনার বেল বয় থাকবে, আপনার ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য, যেভাবে 4 স্টার হোটেলগুলোতে থাকেন, টোটাল এই সার্ভিসগুলো ওখানে থাকবে। সুতরাং এগুলো টোটাল আমরা অ্যাড করে, আমরা মানে পার হেড আমরা ডিভাইড করে তখন এসেছিল 4,200। আমি ধরে নিই যে 5,000 টাকা পড়বে, কারণ এদের যে স্যালারিটা হবে ডিভাইডেড বাই যে কজন পার্সন থাকবে সেইভাবে ক্যালকুলেশন হবে আর কি। 5,000 টাকা মান্থলি? হ্যাঁ, না না না, পার ডিউ না, পার ডিউ মানে ডিউলিং ইউনিট, ডিউতে বলা হচ্ছে, হেড নয়, হেডে নয়। সব আপনার মিটিং হবে, যখন হবে না তখন মিটিং ডাকা হবে। জয়েন্ট ওনার বলছি, জয়েন্ট ওনার তো হওয়া যাবে, ওনার বা যাই যেভাবে আপনারা বলেন ওটাকে জয়েন্টলি নেওয়া যাবে তো? হ্যাঁ, দেখুন আপনি ফর্মটা যদি দেখেন সেখানে 3টে রয়েছে আর কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেক্ষেত্রে মানে 3 জনকে ম্যান্ডেটরি হতেই হবে, না হলে আপনি আপনার মৃত্যুর পর আপনার স্ত্রীকে তো বের করে দেওয়া হবে, থাকতেই হবে, মানে ম্যান্ডেটরি। 2 জন হলে হবে না? 2 জন হতেই হবে, 2 জন হতেই হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ধরুন আমার ডিমাইজের পর আমার স্ত্রী অটোমেটিক থাকবে। আচ্ছা, তাই তো। আমাদের কিভাবে ওটাকে ডেজিগনেট করা হবে? ফ্ল্যাট ওনার তো বলা হবে না, মেম্বার বলা হবে কি? হ্যাঁ, আপনার মেম্বার হবেন, ঠিকানা সিমলার মেম্বার হবেন। আচ্ছা, ধরুন আমি আপাতত আমাকে আপনারা দিলেন, আমি এখন না গিয়ে কি অনেক পরে যেতে পারি? হ্যাঁ, এরকম। এবং আমাদের অন্তত এখন যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 50% মনে হচ্ছে এখন ঢুকবেন না, কেননা আমাদের প্রচুর লোক আছেন যারা বিদেশে থাকেন, তারা ওখানে জেনে শুনে, এমনকি সত্যি কথা বলতে কি যারা আমাদের এখন যারা অ্যালোটি আছেন, মানে যারা ইনস্টলমেন্ট দিয়েছেন, তাদের আমরা 50% মানুষকে চিনি না, এখনো দেখিনি, ফোনে হয়তো কথা হয়।
এবার নেই যে আমি না সেটা বলছি সুতরাং আসবে না সেই জায়গাটা দাঁড়িয়ে ওখানে আর একটা অপশন আছে, সেটা শর্ট স্টে অপশন। ধরুন আপনি 3 বছর আসলেন না, 3 বছর জন্য শর্ট স্টের জন্য আপনি চাবি আমাদের হাতে তুলে দিতে পারেন। তাহলে তখন কি করবেন, আপনি ওখান থেকে আর্নও করতে পারবেন। মানে তখন কি করবো, আমরা সিনিয়র সিটিজেনদের জন্য 7 days, 14 days এবং 28 days-এর ইয়েতে আমরা শিডিউলে আমরা শর্ট স্টে করেন যেসব সিনিয়র সিটিজেন পিপল আমাদের মেম্বার নন মেম্বার, তাদেরকে আমরা ওই জায়গাটাকে ইউজ করতে দেবো, আপনার রুমটাকে। এবং সেখানে ধরুন দেখা গেল যে 7 দিন তিনি থাকলেন, 7 দিনের জন্য দেখা গেলো 5,000 টাকা তার ভাড়া হলো, রুমটার ভাড়া হলো। তাহলে দেখা গেলো যে 50% আপনি পেলেন, 50% অর্গানাইজেশন পেলেন, যেহেতু অর্গানাইজেশন এটাকে ক্লায়েন্টকে জোগাড় করলেন। এরকম একটা সিস্টেম হবে, যদিও এটা এখনো পর্যন্ত কিছু লিখিত পরিচিত নয়, তার কারণ এটা এখনো কোনো মিটিং হয়নি। আচ্ছা, আরেক হ্যাঁ, জীবিত অবস্থা ছেড়ে দিয়ে চলে আসতে পারেন যদি রেজিস্ট্রেশনের আগে ছাড়েন। এই কথাগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনসে লেখা আছে, ওই জন্যই এই কোশ্চেন অ্যান্সারটা রেখেছি, আপনার উত্তর পেয়ে যাবেন। যদি জীবিত অবস্থা যদি ছেড়ে দিয়ে আসেন, তার মধ্যে দুটো ইয়ে আছে, একটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন, একটা হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন। প্রি রেজিস্ট্রেশন যদি ছাড়েন, ধরুন আপনি 10 লাখ টাকা দিয়েছেন, তারপর আপনার প্ল্যান চেঞ্জ হয়ে গেল, হতেই পারে, হয়েওছে, ঘটেওছে, মারাও গেছেন, দিয়েওছে ফেরত, তারও লিস্ট চাইলে দিয়ে দেবো কারা কারা ফেরত পেয়েছেন, জিজ্ঞেস করে নিতে পারবেন। টাকা ফেরত না, আমি বলেছি প্রি রেজিস্ট্রেশন যখন ফেরত পাবেন তখন কিন্তু 2% কেটে ফেরত দেবো। ধরুন 10 লাখ টাকার 2% কেটে ফেরত দেবো। আর পোস্ট রেজিস্ট্রেশন যদি হয়, তখন যে দামটা থাকবে, ধরুন তখন দাম 40 লাখ টাকা, আপনি ধরুন 20 লাখ টাকা ফ্ল্যাটটা পেয়েছেন বা 30 লাখ টাকা ফ্ল্যাটটা পেয়েছেন, তখন 40 লাখ টাকা দেওয়া আছে। তখন দেখা গেল যে গুডউইল ভ্যালুটা একটা কেটে নিয়ে তখন সেই টাকাটা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। দেখা গেল যে ফান্ডে গেল 5 লাখ টাকা, 35 লাখ টাকা আপনি পেলেন। তার মানে আপনার জায়গায় প্যানেল থেকে আরেকজন সিনিয়র সিটিজেন উঠে আসলেন, তিনি 40 লাখ টাকা দেন, 5 লাখ টাকা ফান্ডে গেল, একটা সিস্টেম থাকবে, পার্সেন্টেজ থাকবে, এটা নিয়ে এখনো মিটিং আমাদের লেখা হয়নি। আর 35 লাখ টাকা আপনি ফেরত নিয়ে চলে যাবেন। আচ্ছা, আমি এই জানলাম তো, এরপর আর হয়তো কোশ্চেন জাগবে। হ্যাঁ, ঠিক আমি আছে। একটু অফিসের ঠিকানাটা এবং কন্ট্যাক্ট পারসনের নাম্বার, ফোন নাম্বারটা জানতে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অফিসে সেখানে। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে একজন জিজ্ঞেস করছিলেন যে রেজিস্ট্রেশন করা যাবে কিনা আজকে। প্রথম কথা, বিঘ্ন, আমরা খদ্দের তুলতে আসিনি এখানে, সুতরাং রেজিস্ট্রেশনের কোনো সিস্টেম এখানে আজকে নেই। প্রথম কথা, যিনি রেজিস্ট্রেশন করতে যাবেন তাকে কিন্তু অশোকনগর আগে যেতে হবে, আগে আমাদেরকে চিনতে হবে, তারপরে জমি দেখবেন। আজকে আবেগের বসে 1000 টাকা আপনার পকেটে আছে, আপনি 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে দিলেন, তারপর কালকে থেকে আজকে একটা নোটিশ বেরিয়েছে যারা হাউজিং আরতে আছে, দেখবেন যে আমরা কিছু লোককে বাতিল করে দিচ্ছি, তাই তো দিচ্ছি তো। ওই আবেগের বসে 1000 টাকা দিয়ে চলে গেলেন, তারপর দিন থেকে আর আপনি খোঁজ নেই, আর আপনি ওখানটা আমার স্ট্রেংথকে বাড়িয়ে দিলেন, প্রত্যেকদিন আপনার সাথে আমাকে ট্রানজ্যাকশন রাখতে হচ্ছে, আমাদের খাটনি বাড়ছে, এবং আপনি ইন্টারেস্টেড নন, কিন্তু আমাদের তথ্যগুলো বাইরে চলে যাচ্ছে। সুতরাং একদম শিওর শট হয়ে আপনাকে মেম্বার হতে হবে। তার জন্য আগে অশোকনগরে আমাদেরকে চিনুন, কল্যাণীতে জমিতে যান, দরকার হলে অশোকনগরে থাকুন একদিন, কল্যাণীতে জমিতে যান, দেখুন, ব্যাপারটা বুঝুন, আরও মেম্বারদের সাথে পরিচয় করুন, করে নিয়ে ব্যাপারটা বুঝে নিয়ে তারপর মেম্বার হন। অশোকনগর থেকে কবে অফিস খোলা আর কটার থেকে কটা? আমি ইন্টারেস্টেড, এই জন্য জিজ্ঞেস করছি। প্রত্যেক দিন খোলা, রোববারও খোলা। কটা থেকে কটা? অফিস খোলা 10টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। গুড ইভিনিং, আমি জয়দেব বিশ্বাস, দুর্গাপুর থেকে আসছি। অ্যাকচুয়ালি আমি এই প্রজেক্টটা ভালোভাবে দেখেছি, স্যারের দেখেছি, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, আমার সঙ্গে আমার মেন্টালি রিটার্ডেড মেয়ে, আনম্যারিড মেয়ে আছে, 40 ইয়ার্স এজ। সে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল, এখন রিকভার করছে, স্টিল শি ইজ টেকিং মেডিসিন। আমি কিভাবে তাকে অ্যাকোমোডেট করব, কারণ কার্পেট এরিয়া আপনাদের যা দেখেছি, সেখানে কিভাবে আমি তাকে প্রোভাইড করব? রুচিরা বলেন। প্রথম কথা বলি, আপনারা যে কার্পেট এরিয়াটা দেখেছেন, যে ডুয়েলিং ইউনিটের কার্পেট এরিয়াটা দেখেছেন, সেটা শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের থাকার জন্য। আপনার যদি কোনো স্পেশালি এবলড চাইল্ড থাকে, ম্যান্ডেটরিলি আপনাকে স্পেশাল চাইল্ডের যে অ্যাকোমোডেশন আছে সেখানে তাকে রাখতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট রুল অফ দিস এন্টায়ার প্রজেক্ট। কেন কি, আপনার ডুয়েলিং ইউনিট এখানে যদি আমরা দেখাবো একটু পরে, আমাদের প্ল্যানিংটা দেখেন, এটা আমরা যেরকম একটা হোটেলে বা কোনো ফ্ল্যাটে থাকি, সেরকম একটা কমন করিডোর থেকে আপনার বাড়ির, মানে আপনার ডুয়েলিং ইউনিটের এন্ট্রান্স। এখন আপনাদের প্রত্যেকের পাশেই, মানে এখানে যারা থাকবেন তারা প্রত্যেকেই 50 আপ, আমরা ধরে নিচ্ছি 60-এর পরেই আপনারা ওখানে গিয়ে থাকবেন। এবং এরকম কেসে আপনি যদি আপনার বাচ্চাকে, যে কিনা স্পেশালি এবলড, আপনার সাথে রাখেন, এবং তাদের বিহেভিয়ার কখন কি হবে, দিনের কোন সময়
কি করবে আমরা কেউ জানি না। আপনার ঠিক দুপাশে যারা থাকবেন তারা তিতিবিরক্ত হবেন, হতে বাধ্য হবেন। আমি হতে পারে বা বলছি না, হবেন। রাত্রি 2টোর সময় সেই বাচ্চাটি হঠাৎ করে যদি তার কোনো স্পেশাল নিডের জন্য চিৎকার করে ওঠে, পাশের যে 2টি বৃদ্ধ ফ্যামিলি আছে তাদের অসুবিধা হবেই এবং হতে বাধ্য। যে কারণে অনেক ডিসকাশনের পর এটা আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি যে যদি স্পেশালি এবেলড কোনো চাইল্ড আপনার সাথে থাকে, তাকে সে স্পেশাল চাইল্ডের অ্যাকোমোডেশনেই আপনাকে রাখতে হবে। এবং এদের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী এদেরকে ভাগ করে রাখা হবে এবং এটার একটা 100 বেডেড ক্যাপাসিটির একটা আলাদা বিল্ডিং, যেটা কিনা ওই প্রেমাইসেসের মধ্যেই আপনি যখন চাইবেন আপনার মানে বাচ্চাকে যদি মনে হয় আপনার কাছে কিছুক্ষণ এনে রাখতে চান আপনি রাখতে পারবেন, আপনার যদি মনে হয় আপনি ওখানে গিয়ে ওদের ভিজিট করতে চান সেটাও করতে পারবেন, বা কোনো একদিন একসাথে আপনারা ওখানে বসে ডাইনিংয়ে খেতে চান, এই ধরনের ফেসিলিটি আপনি অ্যাভেল করতে পারবেন। কিন্তু তার দেখাশোনার দায়িত্ব এবং তার থাকা এবং মেডিকেল অপারেশন সমস্ত কিছুই ঠিকানা সিমলার তরফ থেকে হবে এবং তার অ্যাকোমোডেশন কিন্তু সেই স্পেশাল চাইল্ডের সেপারেট অ্যাকোমোডেশন নেই হবে, সেটা সে তার বয়স যাই হোক না কেন। হ্যাঁ, মেল ফিমেল তো প্রথম মানে ফার্স্ট হচ্ছে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, সে মেল না ফিমেল, তারপরে তাদের বিভিন্ন রকম মানে দেখুন টাইপোলজি আছে, যেমন কারুর হয়তো সেরিব্রাল পালসি আছে, কেউ হয়তো অটিস্টিক চাইল্ড, মানে তাদের বিভিন্ন রকম ভাগ আছে এবং শুধু ভাগ তো না, এবং তার মানে পার্সেন্টেজও আছে। ডিপেন্ডিং অপন দোজ তাদের সেট আপ করা হবে এবং সেই সেট আপের মধ্যেই তারা থাকবে। আর শুধুমাত্র এইগুলো মানে তাদের স্পেশাল অবস্থাগুলোও না, তাদের এজ গ্রুপের ব্যাপার আছে তাদের, তারপর তাদের পারমুটেশন কম্বিনেশন অনেক রকম আছে এবং এর জন্য স্পেশাল ডক্টরসও আছে যারা আমাদের অ্যাডভাইস করছেন যে কাদের আমরা একসাথে রাখতে পারি, কারা ভোলাটাইল, কাদের একসাথে রাখা যায় না, কিভাবে রাখা যাবে, তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকবে। তো এই মেডিকেল ফেসিলিটিগুলো অ্যালাইড ফেসিলিটি, যেগুলো আপনাকে অপ্ট করতেই হবে যদি আপনি স্পেশাল চাইল্ডকে এই অ্যাকোমোডেশনে রাখতে চান। জয়ন্ত আমাদের স্পেশাল চাইল্ড ডিপার্টমেন্টটা দেখছে, জয়ন্ত 2-4 কথা বলো। আমাদের ঠিকানা সিমলা এই যে প্রজেক্টটা হাতে নিয়েছে, এটা কিন্তু প্রথমে সিনিয়র সিটিজেনদের জন্যই ছিল, শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের ছিল। তো সিনিয়র সিটিজেনদের প্রজেক্টের মধ্যে হঠাৎ স্পেশাল চাইল্ড এলো কোথা থেকে, সেইটা একটু ছোট করে বলি। আমাদের মধ্যে কিছু মেম্বার এসে উপস্থিত হন যাদের একটি করে স্পেশাল চাইল্ড রয়েছে। তখন তারা বলছেন যে আমরা শুধু আমাদের এই স্পেশাল চাইল্ডটিকে ছেড়ে আপনাদের কাছে হাজব্যান্ড ওয়াইফ কী করে এসে উঠব। তখন থেকে এই স্পেশাল চাইল্ডগুলোর কথা আমাদের চিন্তা করতে শুরু হয়। কিন্তু সকলের তো আর স্পেশাল চাইল্ড নেই, যাদের নেই স্বাভাবিকভাবে তারা যে স্পেশাল চাইল্ড ব্যাপারে কনসার্ন এবং তারা যে স্পেশাল চাইল্ড থাকলে যে স্পেশাল প্রবলেমগুলো অ্যারাইজ হয় আপনাদের লাইফে, সেগুলো কিন্তু ওনাদের জানা নেই। এবার যাদের নেই তারা এখানে মেম্বারশিপ নিচ্ছেন, ওই সমস্যাগুলোকে ওনারা মানে ভোগ করবেন এইটা ভেবে কিন্তু করছেন না, তাই তাদের প্রায়োরিটিটাও আমাদেরকে আর কি দেখতে হচ্ছে। সেই কারণে যেটা আর কি দীর্ঘ আলোচনার পর ঠিক হয়েছে যে স্পেশাল চাইল্ড যারা আমাদের মেম্বাররা আসছেন প্রায় সকলেরই ছেলে মেয়ে 18 বছর পার করে ফেলেছেন বা 18-র কাছাকাছি আছে। তো সেই কারণে সেই বাচ্চাগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি, তো আপনাদের ডিমাইসের পরে তো ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরার একটা সুযোগ করে দিতে হবে, সেই স্টার্টিংটা আমরা এখন থেকে করব। ওদেরকে একটু দিনের কিছুটা সময় একা থাকার অভ্যাস তৈরি করা, যখন আপনার অনুপস্থিতিতে ও নিজেকে সারভাইভ কী করে করবে তার একটা ট্রেনিং আপনার উপস্থিতিতেই হতে থাক। আপনি দূর থেকে দেখুন, তার জন্য আমাদের কিছু প্ল্যানিং আছে যে শুধুমাত্র তো ওরা এখানে লিভিং করবে এরকম মানে আমাদের প্ল্যানিং নয়, যে সারাদিন এখানে থাকবে একটা আইডল টাইম ওরা স্পেন্ড করবে এরকম নয়। তার জন্য আমাদেরকে বিভিন্ন রকম চিন্তাভাবনা আছে, ভোকেশনাল ইউনিট থাকবে, ফিজিওথেরাপি থাকবে, আর প্লে, পিয়ার গ্রুপ ইন্টারাকশান এটসেট্রা আর কি বিভিন্ন রকম থাকবে, যাতে ওদের একটা এনগেজমেন্ট হবে এবং ওরা একা থাকাটাও কিছুটা শিখবে। সেই কারণে আমাদের যেটা প্ল্যানিং হয়েছে ওদের একটা আলাদা অ্যারিনা থাকবে, সেখানটাতে স্পেশাল চাইল্ডরাই থাকবে
আপনারা আপনাদের ইচ্ছে মতন সময়ে ওদের সঙ্গে যেতে পারেন, প্রয়োজনে আপনার এরিনাতে ওকে নিয়ে আসতে পারেন, কিন্তু আলটিমেটলি দিনের শেষে ও কিন্তু ওর এরিনাতে ফিরে যাবে এবং বাকি সারাদিন যা কর্মকাণ্ড ওকে নিয়ে হবে সেগুলো তো আপনি অবজার্ভ করতেই পারবেন। এইটা মানে আমাদের প্রাথমিক হয়েছে, মানে প্ল্যানিংয়ের মধ্যে এটা আছে। এরপরে যদি কিছু ইনপুট আপনারা দিতে চান যে এইটার সঙ্গে এটা ঢোকালে ভালো হবে, মূল ভিত্তিটা কিন্তু এইটা, মানে স্পেশাল চাইল্ডকে নিয়ে বাবা মাকে রাখার মতন অ্যাকোমোডেশন আমাদের কাছে নেই বা আমরা সেটা চাইছিও না। তার কারণ আপনার যে প্রতিবেশী, আপনার পাশের ঘরে যিনি থাকবেন, তিনি কিন্তু আপনার ঘরে কোনো কারণে সেই দিন বাচ্চাটা হাইপার হলো, মানে আপনার ছেলেটি বা মেয়েটি হাইপার হলো, সারা রাতে খুব চিৎকার চেঁচামেচি হলো, আপনারা তাকে নিয়ে ব্যস্ত থাকলেন, খুব স্বাভাবিকভাবে তার পাশের ঘরের যে বোর্ডার আছেন তার এফেক্ট করবে, রাতের ঘুমটা তার হবে না। কিন্তু সেইটা আমরা চাইছি না বলে যে আমাদের এই ইয়েটা। এবার আপনারা যদি চিন্তাভাবনা করুন যে এর সাথে এইগুলো হবে, সেগুলো আমরা আর কি খোলা মনে, যেহেতু ঠিকানা সিমলা স্পেশাল চাইল্ড নিয়ে ইতিমধ্যে কাজ করার অভিজ্ঞতা রাখি, সেই কারণে আমরা এই ব্যাপারে মানে ওয়েলকাম করছি আপনাদের সাজেশন। নেক্সট। হ্যাঁ, অশোকনগরে আমাদের যে হোমটা আছে, আপনারা যারা ইন্টারেস্টেড আসবেন নিশ্চয়ই, ওখানে আমরা এখন মানে স্পেশাল চাইল্ড অ্যাকোমোডেশন তৈরি করছি, সেটাও সম্পূর্ণ ওরা আলাদাই থাকে। আছে তিনজন মতো আছে, দুটি বা তিনটি তিনজন আছে, তিনজন মতন তারা আছে। আমরা ওদের ক্যারেক্টারিস্টিক মানে নিয়ে পর্যালোচনা করছি, বোঝার চেষ্টা করছি ওদেরকে, এবং আমাদের যারা কেয়ার গিভার যারা তাদের ওদের ক্যারেক্টারিস্টিকগুলো ওদের সঙ্গে পরিচিতি করাচ্ছি, যে সিনিয়র সিটিজেন আর এদের মধ্যে কিন্তু চাহিদায় কিছু পার্থক্য আছে। সেই জায়গাগুলো নিয়ে মানে আমাদের কাজ চলছে, অলরেডি চলছে। এবার বাকিটা আবার আপনারা যখন এগিয়ে আসবেন, ভিতরে ঢুকবেন, কারণ আপনি যখন মেম্বার হচ্ছেন তখন ঠিকানা সিমলায় আপনি আর আমার প্রায় একই হয়ে যাবে স্ট্যাটাসটা, সেখানে আপনার পরামর্শ ওয়েলকাম সবসময়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে প্রথমে শুরু করি, যে মহামানবের ছবি আমাদের সামনে রয়েছে, মানব সেবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন, একজন প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা আমরা সকলেই জানাই। আর তার সঙ্গে সঙ্গে একটু কতগুলো কথা বলতে চাই, যেটা হচ্ছে এখানে যেটা আলোচনা হচ্ছে সিনিয়র সিটিজেন, যেটা নিয়ে আপনারা শুরু করেছিলেন, তারপরে এলো যে সিনিয়র সিটিজেনদের কারোর এরকম স্পেশাল চাইল্ড আছে, তাদের সমস্যা নিয়ে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যে কস্ট হবে সেটা তো দিতেই হবে, এবারে স্পেশাল চাইল্ডের জন্য তাকে রাখার জন্য সেটাও আপনারা ঠিক করেছেন, আগের মিটিংয়েও সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল, হয়তো কমা বাড়া কিছু হতে পারে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে মেনটেনেন্স, যেটা ডাক্তারবাবু বললেন যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ডুয়েলিং ইউনিট পিছু মাসে 5,000 টাকা। আমার প্রশ্ন, যে ক্ষেত্রে যার স্পেশাল চাইল্ড আছে তার ক্ষেত্রে কত টাকা হবে? কেননা আপনারাই বলছেন যে কেয়ার গিভার লাগবে এবং সবাই সমান অবস্থায় নেই, তাদের যেমন একটা অটিজমেরই বিভিন্ন স্পেকট্রামে বিভিন্ন ধরনের ভাগ আছে, সেগুলো আপনারা সবাই অনেকেই জানেন, আমরা যারা ভুক্তভোগী আমরা তো জানি, জীবন দিয়ে জানছি। তার মানে আপনার প্রশ্নটা হচ্ছে যে ওদের ক্ষেত্রে মেনটেনেন্স হবে, এই তো ব্যাপার। দেখুন, এটা বলতে পারবো না, উত্তর এখন আর তৈরি নেই। হ্যাঁ, আমাদের যেটা মনে হয়েছে জয়ন্তর সাথে আলোচনা করে, ওরা তো বিল্ডিং স্ট্রাকচার করছে, এবার সেটা মেনটেন করতে গেলে একদিন দেখা গেল যে আমার 100টা বাচ্চা রাখতে গেলে বা 70টা বাচ্চা রাখতে গেলে 4টে নার্স লাগবে, 6 জন বা 10 জন আয়া লাগবে, একজন প্রিন্সিপাল লাগবে, অমুক তমুক সুইপার লাগবে একজন, এরকম তো লাগবে, ফুড লাগবে। তখন সেইটা ক্যালকুলেশন করে যেটা দাঁড়াবে, সেইভাবে একখানা টাকা তৈরি হবে এবং সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। যেটা আমি ডক্টর রঞ্জিত মণ্ডলকে আমি শ্রদ্ধা জানাই, ওনার কাছে যেটা শিখে এসেছি আর কি, ব্যারাকপুর থেকে, মানে বারাসাত ব্যারাকপুর বলছি, সেটা হচ্ছে যে উনি কী করেছেন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করেছেন, যে এনার ক্ষেত্রে হয়তো বেশি সার্ভিস লাগছে, এর ক্ষেত্রে তো কম সার্ভিস লাগছে, তার মানে যিনি বেশি সার্ভিস লাগছে তাকে বেশি টাকা দিতে হবে, নট দ্যাট। উনি কমপ্লিট করেছেন, কমপ্লিট করে সেটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করেছেন, ফাইন্যান্সের ব্যাপারটা আর কি এইভাবে হয়েছে। এখন আমাদের এখানে কত টাকা লাগবে সেটা হিসাবটা পরে হবে, ওরা আছে, আমাদের এই নিয়ে অনেক মিটিংও হয়েছে, আরও হবে আস্তে আস্তে, সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে নিজেদের কাছে পরিষ্কার নয়। আরেকটা প্রশ্ন আছে যেটা এখানে আলোচনায় বেরিয়ে এলো, যে
স্পেশাল চাইল্ড আমাদের যাদের যাদের আছে তারা কিন্তু এখন আর ছোটটি নেই, 18-19, তাদের কিন্তু নিডের পরিবর্তন হয়েছে। যে হরমোনাল যে ব্যাপারটা সেটাও চেঞ্জ হয়েছে, আগেও এই নিয়ে আলোচনা হয়েছে এখানে। এবং সেখানে যেটা সেক্সুয়াল যে ব্যাপারটা সেটা তো আপনারা বললেন সেপারেট, সম্পূর্ণ সেপারেট রাখতে পারবেন কিনা আমি জানি না। আর আরেকটা হচ্ছে ইন্টেলেক্ট লেভেল, সবাই কিন্তু সেম ইন্টেলেক্ট লেভেল বিলং করে না, যাদের ক্ষেত্রে এখানে আমি একটু বলি, এটা আমাদের কাছে পরিষ্কার। সেটা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনটা স্পেশাল চাইল্ড নিয়ে না, যে আমরা শুধু অটিস্টিক বাচ্চা নিয়ে কাজ করছি বা আমরা আইডিডি নিয়ে কাজ করছি বা আমরা সিপি সেরিব্রাল পলসি নিয়ে কাজ করছি, তা না। আমাদের কাছে কিছু বাচ্চা আসছে যারা আননোন, তাদের গ্রেডেশন জানি না, তাদের কিচ্ছু জানি না, বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা বিভিন্ন রকম আসছে। আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, যখন বিল্ডিং করতে যাব, এদের প্রত্যেকের একটা করে আলাদা করে ইন্টারভিউ করবো, কোশ্চেনের সাহা আছে ওখানে বসে, সাইকোলজিস্ট, ও বলছিল আর কি, ও গ্রেডেশন লেভেলগুলো, এই মেন্টাল রিয়াডেশন, গ্রেডেশন এগুলো সব করবে আর কি। এরকম একটা কোশ্চেনের তৈরি করে আমরা বাড়ি বাড়ি যাওয়া বা কোনোভাবে ইন্টারভিউ করা, ওয়ার ফোন যেভাবেই হোক না কেন করে নিয়ে গ্রেডেশন করে কার কি নিড তখন আমরা সিলেক্ট করবো, সেইভাবে আমরা বানাবো। যেমন একজন হাইপার অ্যাক্টিভ চাইল্ড, এডিএইচডি বাচ্চাকে রাখা খুব কঠিন। আমাদের ওখানে একজন এডিএইচডি আছে, এখন সারা রাত চিৎকার করেন, স্যারের পাশেই থাকেন, তাই তো? হ্যাঁ, অনেকেই বলেছে যে ওকে ছেড়ে দাও, ওখানে তো আমাদের তো বিয়ের অভাব নেই, আমাদের তো যখন তখন ভর্তি হয়ে যাচ্ছে ঘর, একটা সিট ফাঁকা হলে সঙ্গে সঙ্গে লোক চলে আসছে, ছেড়ে দাও। আমি বলেছি যে না দেখো, আমি ওর ছাত্র, আমি ওর কাছে শিখছি, তো ও থাকবে। এর আগে 15 দিন 20 দিন করে রেখে যেত একটি বাচ্চাকে, তার বাবা মা বেড়াতে যেতে পারতেন, আমাদের জন্য তারা 15 বছর বাদে নাকি তারা বেড়াতে যাচ্ছেন, আমাদের এখানে 15 দিন রেখে দিয়ে যান। সেই ছেলেটা সারাদিন বাড়ি দৌড়ঝাঁপ করছে, এটা ভাঙছে ওটা ভাঙছে, আর একদম দাগ কেটে কেটে শেষ করে দিচ্ছে। তা সেটা থেকে তো আমরা শিক্ষা নিচ্ছি। আমরা তো বলিনি যে পরের বার রেখে যাবেন, আবার মার্চে রাখতে আসছেন, আবার মার্চে তিনি বেড়াতে যাবেন, আমি তো অবশ্যই আসবে। তো এটা আমার কাছে শিক্ষা, আমরা শিখছি এর থেকে। সুতরাং সেই ক্যাটাগরাইজেশনটা আমরা পরে করব, করে নিয়ে তখন আমরা ভাববো যে কার কি সার্ভিস লাগবে। সের জন্য স্পেশালিস্টও রয়েছে, ও তো সারাদিন ধরে এটাই করে, ওর তো কাজই ওটাই। আমার প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি, যেটা হচ্ছে যে এই ধরনের যাদের ইন্টেলেক্ট লেভেল হাই, অ্যাসপারজাস বলে একটা জিনিস আছে, সেরকম যারা থাকবে তারা কিন্তু অনেক কাজ করতে পারে একাডেমিক্যালি। তারা সেটা বললো তো, সেখানে আমাদের করানো হবে। হ্যাঁ, তাদের কি কোনো ধরনের এনগেজমেন্ট কিছু করানো? হ্যাঁ, দেখুন, আমরা তো এটাকে কোনো ইনস্টিটিউশনাল কেয়ার হাউসে আপনি ঢোকাচ্ছেন এরকম ভাববেন না, যে ওই স্কুলিং হবে, স্কুলিংয়ের পরে ওখানে প্রি ভোকেশনাল, সেখান থেকে ভোকেশনালে চলে যাবে, বিকেলে খেলা হবে, সন্ধ্যাবেলা প্রেয়ার হবে। আপনারা অ্যালাউ করবেন কিনা যদি সে পারে? হ্যাঁ, তো করতেই হবে। আমাদের একটা বিপুল ওয়ার্কফোর্স লাগবে সেখানে। আপনি যে বলছেন একটা অ্যাসপারজাস, তার যদি মানে যে ইয়েটা রয়েছে লিমিটেশন, সেটাকে ওভারকাম করিয়ে আমি যদি কোনো একটা টেবিলে ওকে বসাতে পারি, তো আমার আপত্তি কি আছে? নেক্সট কোশ্চেন। আমার নাম শিবরাম নস্কর, RS 67। আমার দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে, এই যে আমরা এখানে প্রপোজাল রয়েছে 300 ডিউ বা ডোয়েলিং ইউনিট হবে, এখন যে জেলা পরিষদ, নদিয়া জেলা পরিষদ অ্যাপ্রুভাল দিচ্ছে, সেটা কি পুরো আমাদের 300-এ, না বারবার তাদের কাছে আবার যেতে হবে? বারবার যেতে হবে, বারবার। আচ্ছা, এটা এক নম্বর। একবারে হবে না, একবারে হবে না। এখন পর্যন্ত আমরা 60 ডিউর পারমিশন পেয়েছি। আমাদের যে ল্যান্ড কনভার্সন, এটা একদম প্রত্যেকটা স্টেপে হবে। এমনকি আমাদের এখনো জমির অনেকগুলো এখনো পর্যন্ত ইয়ে হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, অথচ পাইনি, বা এখন আমাদের কিনতে হবে, করে 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 কমপ্লিট হবে আর কি। ব্যাপারটা একদিন কমপ্লিট হবে না। আচ্ছা, সেকেন্ড দিন যে আমার দ্বিতীয় প্রশ্নটা, আমার পাশে ইনি জয়দেব বিশ্বাস প্রশ্নটা রেখেছিলেন, উনি উত্তর পেয়েছেন, কিন্তু ওইটারই একটা সাপ্লিমেন্ট আমি বলছি, যে অনেক ফ্যামিলিতে এখন হচ্ছে, এই যে আমাদের যে এজটা আমরা কভার করছি নানা ধরনের সোশ্যাল প্রবলেম নিয়ে, যে মেয়ে যাদের, ছেলেদের কথা বলছেন, বিশেষ করে মেয়ে যদি আনম্যারিড থাকে, সাউন্ড মাইন্ড, হয়তো 40-45 হয়ে গেছে, বাবা মার সঙ্গে তাদের ডিপেন্ডেন্ট, চাকরি টাকরি করে না, কোনো কারণে বিয়ে হয়নি, বাবা মাও কিন্তু ডিসেবলড হয়ে আসছে, বাবা মা চাইছে এই ধরনের একটা ইউনিটে গিয়ে আমি শেল্টার নেই, টাকা পয়সা হয়তো অসুবিধে নেই, সেই মেয়েটাকে নিয়ে কে, যেমন ডিসেবল চাইল্ড নিয়ে কথা হচ্ছে, আছে তো, এটা আমাদের লেখাই আছে। দেখুন, অ্যাবভ 45 ইয়ার্স আনম্যারিড মেয়ে ওখানে থাকতে পারবেন না, যদি 45-এর নিচেও হয় সেটাও কি? না, একটা তো আমাদের একটা রুল তো ফলো করতে হবে না। আচ্ছা,
রুল ফলো করে। এবার সেখানে এটাও লেখা আছে যে ওই মেয়েটি কিন্তু যদি বিয়ে করে তাহলে কিন্তু ছেড়ে দিয়ে বাধ্য থাকবে, চলে যাবে। হ্যাঁ, চলে চলে যাবে। যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক, ওকে, লেখাই আছে এটা। নমস্কার, আমার নাম দেবাশিস গাঙ্গুলি। এখানে স্পেশাল চাইল্ড নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে। আমার একটাই প্রশ্ন, প্রপোজাল যেটা বলতে পারেন, যে এই সব স্পেশাল চাইল্ড যারা থাকবে তাদেরকে ডক্টরসদের রেকমেন্ডেশন নিয়ে কোনো অ্যাক্টিভিটিস, মানে ওয়ার্কিং অ্যাক্টিভিটিস যার থেকে তারা কিছু আর্ন করতে পারে, যেটা কিনা ঠিকানা সিমলারও কাজে লাগতে পারে, সেই রকম ধরনের কোনো প্রোগ্রাম আপনারা নিয়ে রাখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এই তো অলরেডি আলোচনা হয়ে গেল যে এই ক্ষেত্রে আমরা করা হবে, প্ল্যানে আছেই, এগুলো আছেই, তাদের ইনভলভমেন্ট দেওয়া। এগুলো মানে আজকের পরিপ্রেক্ষিতে খুব সাধারণ মানে ব্যাপারগুলো, কারণ যখন ওরা আসবে স্বাভাবিকভাবে আমরা সারাটা দিন, ইভেন আপনার সিনিয়র সিটিজেনও আছে যারা থাকবেন, কোনোভাবেই সারাটা দিনের যে 24 ঘন্টা সময় আপনাদের বিশ্রাম খাওয়া দাওয়া ছাড়া যে সময়গুলো লিজার টাইম, সেটাকে আইডল রাখার প্ল্যানিং আমাদের নেই। মানে যেটা আমাদের অশোকনগর যে সেট আপ, সেখানে আসলেও আপনারা বুঝতে পারবেন সারাদিনই ওনারা কিছু না কিছুভাবে এনগেজড আছেন। এই আমার পাশে স্যার বসে আছেন, ইনি অশোকনগরের একজন বোর্ডার। দেখুন ওনার আজকের যে প্রোগ্রামটা আছে, তিনি তো আজকে এনগেজড হয়ে আছেন এখানে। হ্যাঁ, উনিও গভর্নিং বডি মেম্বার, কিন্তু এসছেন কিন্তু বোর্ডার হিসাবে। একজন বোর্ডার হয়েছেন, আজকে গভর্নিং বডির মেম্বার হয়ে গেছেন, ওনার এবিলিটিতে এটা এসে গেছে, তো ওনাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। ওখানে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছেন কিছু। প্রশ্নটা হচ্ছে অ্যাক্টিভিটিস চালাবেন, ঠিক আছে, কিন্তু সেই অ্যাক্টিভিটিস করতে গিয়ে তার থেকে কমার্শিয়াল বা তার থেকে রিটার্ন তারা কিছু কাজের মধ্যে জব এনগেজমেন্ট নিশ্চিতভাবে সেটা আসবে। আমাদের মৃত্তিকা বলে একটা প্রজেক্ট অলরেডি রান করছে, যেখানে ডেস্টিটিউটদেরকে আমরা হেল্প করি ওখান থেকে আর্ন করা পয়সা দিয়ে, এবং সেইটা আমাদের মধ্যে যারা রয়েছে তারাই ওটার মধ্যে এনগেজড। আমরা বিভিন্ন রকম মাটির মানে মাঠ পট যেগুলো আর কি, সেগুলোর মধ্যে ডিজাইনিং করে ওগুলো বাইরেতেও যাচ্ছে আমাদের এখানে। একদিন আসুন, মানে তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেক্সট প্রশ্ন। আমার নাম জয়ন্তী বসু। আমার একটা প্রশ্ন, যে এই যে কাপল আছে ঘরে, একজন চলে গেল আর একজন রইল, কিন্তু সে সম্পূর্ণ মানে ডিসেবলড, ধরুন যেরকম প্যারালিসিস করতে পারছে না, সে তাহলে টাকা পয়সাগুলো কি করে দেবে যিনি বাকি রইলেন? ঠিক, ওটা হয়ে যাবে। আছে আমাদের ডিসেবল আছেন, তারা পয়সা দিচ্ছেন না, তারা কি নিজে দিচ্ছেন, দেওয়ার লোক থাকবে এইসব নিয়ে। না, ধরুন তার টাকা আছে, হ্যাঁ, সে তার খরচপাতি ব্যাংক করা যায়, আমরা হামেশাই করছি তো, ব্যাংক অপারেশন করা যায়। তিনি ডিসেবলড হলেও ব্যাংক অপারেশন করা যায়। ডাক্তার হিসেবে সার্টিফিকেট দিলাম, ধরুন আমি করলাম, এবার ব্যাংক থেকে টাকা তোলা যায়, সিস্টেম আছে। আর একটা কথা বলছি, এই যে বললেন যে একজন রেন্টে দিয়ে চলে গেল, আপনাদের 3 বছর ফাঁকা রইল, 3 বছর ফাঁকা রইল, তা তিনি যখন ভাড়াটে যখন চলে যাবে, ধরুন কিছু ভেঙে টেঙে গেল, কলটা ভেঙে গেল, ওইটা সুইচ বোর্ড, সেগুলো আমাদের মেইনটেনেন্স, আপনাদের মেইনটেনেন্স, সেটাই আমার নাম দীপক কুমার ভট্টাচার্য। তো আমার একজন স্পেশাল চাইল্ড আছে। তা আমার প্রশ্ন হচ্ছে, স্পেশাল চাইল্ডটা তো অনেক রকম হয়, তো তাদের ক্যাটেগরাইজ করে কি আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা হবে, নাকি একই কম্পার্টমেন্টের মধ্যে ওরা থাকবে? বলো রুচিতা বা সৌম্য, বলো। কম্পার্টমেন্ট আলাদা করা হবে বলতে, আমার মনে হয় আমাদের প্রশ্ন উত্তর পর্বটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, আমরা সেটা দেখালে আপনারা বুঝতে পারবেন আমরা ওদের জন্য কি ধরনের অ্যাকোমোডেশন ভাবছি। মানে একটা বাচ্চাকে একটা ঘরে আলাদা করে রেখে দেওয়া অপশন ছাড়াও অপশন হয়, যেটাতে নিজস্ব একটা স্পেস তৈরি করা যায়। তো আমরা ওই ধরনের কিছু প্রেজেন্টেশন আপনাদের দেখাবো, আমাদের প্রশ্ন উত্তর পর্বটা শেষ হয়ে যাক। না, প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার আগে যদি দেখাও তাহলে আরো প্রশ্ন তৈরি হবে, তার থেকে তুমি ইন শর্ট একটা দেখাও, 15 মিনিটের মধ্যে আমি তাহলে আমার মনে হয় আমরা প্রেজেন্টেশনটা একবার দেখাই, যে সিনিয়র সিটিজেনরা কিরকম জায়গায় থাকবেন, তাদের যদি কোনো স্পেশালি এবলড বাচ্চা থাকে তাহলে তারা কোথায় থাকবে, আর তাছাড়াও আপনারা কি কি ধরনের ফেসিলিটিস ওখানে পাবেন, ওভারঅল প্রজেক্টটা কেমন হবে, আমার মনে হয় সেটা আমরা দেখাই একবার, আপনাদেরও সুবিধা হবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ওই যে আমার পূর্ববর্তী বক্তা বললেন কোম্পানি হওয়ার জন্য, কোম্পানি করার জন্য আমরা যে ডিপোজিটটা দেব সেটা কিভাবে ট্রিট হবে, সেটা তো আমার পূর্ববর্তী বক্তা বললেন।
তা ওই যে আমি তো থার্ড ফেজে কল পেয়েছি, তো থার্ড ফেজের যে ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা পেমেন্টের ব্যাপারে কি আপনারা ডিউ ডেট কীরকম হবে বা ওই ব্যাপারটা আপনারা কীভাবে করবেন সেটা আমাদের বিস্তারিতভাবে জানাবেন। তা এটা আমি বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে কোম্পানি ফর্ম করবে এটা আমরা ডিসাইডেড, এবং আজকে একজনকে পেয়ে গেলাম, সুতরাং আমি ছাড়ছি না, ঝুলে পড়ছি। মিস্টার অলোক বর্ধন, আমি ঠিক করেই ফেলেছি, আলোচনাই করলাম, আপনাকে হেল্প করতে হবে একটু, আপনি বুঝে গেছি যে আপনি লাইনের লোক, তো আমরা তো ওই আরে তাই তো মিস্টার জীবন কৃষ্ণ ধর, উনি তো উনি বাড়ির সুপারভাইজার, মানে প্রজেক্ট সুপারভাইজার, উনি তো এই মিস্টার ধর কোথায়, মিস্টার জীবন এই তো দাঁড়িয়ে বসে রয়েছেন ওখানে, ও সরি আমি এদিকে দেখাচ্ছি, উনি অ্যাকচুয়ালি ওরা বাড়িটা আঁকবে, উনি বাড়িটা বানাবেন, উনি রেলে ছিলেন, রেলের সব ফ্ল্যাট কী সব বানিয়েছেন, ব্রিজ ফ্রিজ সব বানিয়েছেন, মেট্রোতে ব্রিজ ফ্রিজ বানিয়েছেন, এসব করছেন আর কি। এখন আমাদের ওখানে বানাবেন, যদি বাড়ি ভেঙে পড়ে তাহলে ওনার মাথার উপর পড়বে, উনি বুঝে নেবেন। যদি টাকা মার যায় ওনার টাকা মার যাবে, সুতরাং ওনাকেই বুঝতে হবে, সুতরাং উনিও দলে ঢুকবেন একদিন, এইটুকু হেল্প তো পাবো আশা করছি আর কি, কারণ এইভাবেই তো সংগঠন। দেখুন এখানে যারা বসে রয়েছেন সবাই কিন্তু এইভাবে এসছে। আমাদের দেবরাজ পেছনে বসে রয়েছে, দেবরাজ তো অ্যাকচুয়ালি ফেসবুকে দেখে একটা অপিনিয়ন দিয়েছিল যে এটা তোমাদের হবে না এরকম, তারপরে যাই ও স্ট্রাচিতে ছিল তখন, ও বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এখন একটা বড় কোম্পানিতে আছে, নাম বারবার ভুলে গেছি, ঠিক আছে, না স্ট্রাচি না, এখন একটা বড় আছে যে মানে কলকাতার সব থেকে বড় শপিং মল ও বানাচ্ছে, সুতরাং ওর এইসব এক্সপিরিয়েন্সগুলো আছে। অনেক কথা বলছিল বাইরে বসে বসে, আমি বললাম দেখো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কী সব প্ল্যান স্যাংশন অমুক তমুক সব বলছিল আর কি, ওর মুখস্থ এগুলো ও করে, যখনই আটকে যায় ওর কাছে যাই আর কি। তো এইভাবে এরা কিন্তু সবাই জড়ো হয়ে, এখানে যা দেখছেন না, কেউ কাউকে আমরা চিনতাম না এককালে, সবাই জড়ো হয়ে গেছেন, জড়ো হয়ে এই জিনিসটা হচ্ছে। সুতরাং ওই প্রশ্ন তাই হবে আর কি, এভাবে হবে। যখন উনি মাথায় তুলেছেন আমরা কথা বলবো, ওনাকে সাথে নেবো, ওনার কাছে যাবো, দরকার হলে আলোচনা করে নিয়ে আমরা খুব শিগগিরই এর মধ্যে একটা সলিউশন বের করে ফেলবো। কদিন লাগবে, আমরা করবোই ঠিক করেছিলাম, সেটা কালকে থেকেই শুরু করবোই যখন, এই হচ্ছে ব্যাপার। থার্ড পেজে দেখুন, এটা তো আমরা তো বিজনেস করতে বসিনি, একজন টাকা দেবেন, একটা ডিউ ডেট দিচ্ছি, 7 দিন বা 10 দিন বা 15 দিনের মধ্যে টাকাটা দেবেন, সেই টাকাটা না হলে আমাদের কাজটা শুরু হবে না, অমুক হবে না, টাকাটা আপনার কাজে লাগবে। এবার আপনি বললেন দেখো আমি তোমাকে একটু 2 দিন বাদে দিচ্ছি, আমার অমুকটা ম্যাচিওর করবে, 15 দিন আরও দেরি হবে, সে জায়গায় আমরা তো মেনে নিতেই হচ্ছে না, এগুলো হচ্ছেই। এবারে কি প্রেজেন্টেশন দেখানো হবে? হ্যাঁ শুরু করো। ঠিক আছে, তারপরে আমি আবার প্রশ্নোত্তর পর্বে আসছি। এটা যেটা দেখছেন, এটা আপনারা যে সিনিয়র সিটিজেন হাউজিং এতক্ষণ ধরে শুনে আসছেন, সেই বিল্ডিংটা, এটা গঙ্গার দিক থেকে ভিউ। এই পুরো ব্লকটা 150% জন্য অ্যালোকেটেড। এই বিল্ডিংটার ফার্স্ট ফেজ, এই দিকের পোর্শনটা এখন আমাদের স্যাংশন ফেজে চলে গেছে। এটা আমাদের মাস্টার প্ল্যান। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে কি আপনাদের সিনিয়র সিটিজেন হাউজিং। এই পয়েন্ট থেকে আমাদের মেন এন্ট্রি অ্যাপ্রোচ, এন্ট্রি থেকে এসে এটা সেন্ট্রাল প্লাজা, সেন্ট্রাল প্লাজা থেকে আপনি বাদিকে তাকালে এটা অ্যাডমিন বিল্ডিং দেখতে পাবেন। সোজা যেটা দেখছেন এটা আমাদের সেন্ট্রাল কিচেন ডাইনিং এরিয়া। ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে স্পেশালি এবলড চিলড্রেনদের বিল্ডিং। এছাড়াও অ্যান্সিলিয়ারি বেশ কিছু ফ্যাসিলিটি আমাদের আছে। এই যে ব্লকটা দেখছেন, এই ব্লকটাতে আমাদের ছোট করে হলেও মোটামুটি 50 to 75 বেডের একটা মিনি হসপিটাল এখানে তৈরি হচ্ছে। এছাড়া বেশ কিছু মেডিকেল শপ, তার সাথে ওপিডি সেন্টার, এই পোর্শনগুলো এই বিল্ডিং ব্লকের মধ্যে থাকছে। এছাড়াও একটা এক্সট্রা ফেসিলিটি আমরা এখানে প্রোভাইড করছি, সেটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, তার সাথে রেস্টুরেন্ট আর ব্যাঙ্কোয়েট ফেসিলিটি। এই পার্টটা বাইরের কেউ এসে চাইলেও অ্যাভেল করতে পারবেন, যার জন্য এটা আমাদের এই রোড সাইডে অ্যাভেলেবিলিটি রাখা হয়েছে। কেউ যদি বাইরে এসে থেকে বুক করতে চান সেটাও বুক করতে পারবেন। আর এই রাস্তাটা সোজা চলে এসে আমাদের গঙ্গার ঘাটে পড়ছে। আমাদের পরবর্তী প্রপোজালে আছে, যেটা কিনা আমরা গভর্নমেন্টের থেকে একটা এখানে জেটির প্রপোজাল আমরা চাইছি, যেখান থেকে আমরা নদীটা পারাপার করার জন্য আমাদের পার্সোনাল একটা জেটির প্রপোজাল থাকবে। ডিফারেন্ট ল্যান্ডস্কেপ পসিবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইটের মধ্যে আমাদের এখনও পর্যন্ত 35 বিঘা মতন প্রজেক্ট এরিয়ার মধ্যে রয়েছে, যার মধ্যে আমাদের ল্যান্ডস্কেপ গার্ডেন মোটামুটি 2 থেকে 3 লাখ স্কোয়ার ফিট ল্যান্ডস্কেপ এরিয়া থাকছে, যার মধ্যে নদীর ধার ধরে একটা স্ট্র্যান্ড রোড,
তার সাথে অ্যালাইড ল্যান্ডস্কেপিং এরিয়া, এই পোর্শনটাতে একটা মেডিটেশন হল যেটা কিনা আপনাদের সোজা গঙ্গার একদম কাছে চলে যাচ্ছে। এছাড়াও ভেতরে ইন্টারনাল বেশ কিছু কোর্ট, সেটা টেনিস কোর্ট হতে পারে, ভলিবল কোর্ট হতে পারে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এবং এজ গ্রুপ ওয়াইজ আমরা সেটা ব্যবস্থা করছি। তার সাথে মেস গার্ডেন, পুরোটাই এই ল্যান্ডস্কেপ এরিয়ার মধ্যে থাকছে। অনেকে প্রশ্ন করছিলেন স্পেশাল চাইল্ডরা কি করবে, সারাদিন কি করবে। আমাদের এখানে 2 থেকে 2.5 লাখ স্কোয়ার ফিট গার্ডেন এরিয়া রয়েছে, যে গার্ডেনটা পুরোটাই ওদের জন্যই। ওরা এখানে নিজেরা গার্ডেনিং সারাদিন, প্লাস আপনারা সিনিয়ররাও এখানে থাকছেন, তাদেরও স্পেয়ার টাইম, তারা এখানে গার্ডেনিং এরিয়া বিভিন্ন রকম কাজ এখানে থাকবে। এছাড়াও ওদের নিজস্ব বিল্ডিংয়ের মধ্যেই ওদের ওয়ার্কশপ থাকছে, যেটা উনি বলছিলেন মৃত্তিকা, ওদের নিজস্ব ওয়ার্কশপ। এটা ছাড়াও এর পাশে আমাদের আরও নতুন সাইট তৈরি চলছে, কেনা চলছে, যেটা অমিতাভবাবু বলছিলেন। পেয়ে যাবেন ওনাদের সারাদিনের অ্যাম্পল পরিমাণ অ্যাক্টিভিটি ওরা পাবে, বাচ্চারাও পাবে, আপনারাও পাবেন। বেসিক্যালি তারা তো বাচ্চা আর থাকছে না, আপনারাই যেটা বলছিলেন যে 18 বছর অ্যাবাভ, অবশ্যই 18 বছর অ্যাবাভ, তো তাদের জন্য তাদের স্পেশাল অ্যাক্টিভিটির জোন তাদের থাকবে। এটা আমাদের বার্ডস আই ভিউ, এইটা মেন গেট। আপনারা এখন সাইটে গেলে গেটটা রেডি হয়ে গেছে দেখতে পাবেন। এরকম একটা জায়গাতে আমাদের সাইট অফিস তৈরি হয়েছে দেখতে পাবেন। পরবর্তীতে আমরা এই রাস্তা থেকে গিয়ে এখান থেকে র্যাম্প উঠে যাচ্ছে, পরবর্তী প্ল্যানে আপনারা দেখতে পাবেন। র্যাম্প দিয়ে আপনারা ফার্স্ট ফ্লোর লেভেলে উঠে যাবেন, গাড়ি নিয়ে উঠতে পারবেন, স্মল কার্ট যেগুলো থাকবে সেগুলো নিয়ে উঠতে পারবেন। আর এই বিল্ডিংটার নিচটা পুরোটাই পার্কিং এরিয়া থাকবে, যেগুলো আপনাদের পার্সোনাল কারও হতে পারে বা ঠিকানা সিমলা প্রোভাইডেড কার, যে কারগুলো এখানে পার্ক করা থাকবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই কারগুলো ইউজ হবে। এরকম আমাদের গেটের ভিউটা হয়েছে, আপনাদের অ্যাকচুয়াল গেটটা আপনারা গেলে দেখতে পাবেন। গেটটার স্ট্রাকচার আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, ইন্টারনাল পার্টগুলো এখনো হয়নি, কারণ এখনো আমাদের কাজ এখন সবে ফার্স্ট ফেজে রয়েছে। গেট হয়ে গেছে না, এই গেটের হ্যাঁ সেগুলো লাগানো হয়নি। এই বিল্ডিংটা আমাদের মেন বিল্ডিং, এটা স্পেশালি এবেল্ড বিল্ডিং। এটা যেটা দেখছেন এখানে মোটামুটি 50 থেকে 75 বেডের হসপিটাল একটা প্রোভাইড হচ্ছে। এই বিল্ডিংটা হবে অ্যাডমিন বিল্ডিং। আর সোজা গেট থেকে ঢুকে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কিচেন, সেন্ট্রাল ডাইনিং, তার সাথে এখানে আমাদের মোটামুটি অন্তত 100টা স্টাফের থাকার জায়গা এখানে করতে হচ্ছে, সেটা এই এরিয়াতে হচ্ছে। এটা আমাদের মেন বিল্ডিং। এই পোর্শনের এই এলটা এখন আমাদের স্যাংশন ফেজে রয়েছে, যেটা আমাদের অলরেডি ভেটেড ড্রয়িংয়ের জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে চলে গেছে এই পোর্শনটা। এখানে 60% জন্য অ্যাকোমোডেশন হচ্ছে, হ্যাঁ 60টা ডুয়েলিং ইউনিটের জন্য অ্যাকোমোডেশন এখন আমাদের স্যাংশনে গেছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা র্যাম্প, এই র্যাম্প থেকে উঠে আমরা এই এরিয়াটাতে চলে আসতে পারবো গাড়ি নিয়ে, এবং আমাদের লিফটও সেভাবেই তৈরি করা হচ্ছে যে লিফটটা ওই ধরনের স্মল কার্টকে অ্যাভেল করাতে পারবে, লিফট দিয়ে কার্টটা একদম আপার ফ্লোরে উঠে যাবে। এছাড়াও ফায়ার এসকেপ স্টেয়ার, নর্মাল স্টেয়ার কেস সেগুলো তো থাকছেই। সিমিলারলি আর এই বিল্ডিংটা সব থেকে বড় টিআরপি পয়েন্ট হচ্ছে বিল্ডিংটার প্রত্যেকটা রুম থেকে, এই এজ ধরে আমাদের রুম আছে, এই এজে রুম আছে, যে রুমগুলো থেকে প্রত্যেকটা রুম থেকে আমরা রিভার দেখতে পাবো, গঙ্গা দেখতে পাবো, সেটা যে কোনো রুম থেকেই আপনি দেখতে পাবেন। এরকম কোনো রুম আমাদের ওখানে থাকবে না যার গঙ্গার ভিউ নেই। এটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং রুম ইউনিট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি থেকে ঢুকে, যেটা অমিতাভবাবু একদম এই আজকের প্রেজেন্টেশনের শুরুতেই বলছিলেন, 4 থেকে 4.5 ফিট হয়ে যাচ্ছে, 4 থেকে 4.5 ফিটের আমাদের দরজার প্রভিশন থাকবে, যে ডোরগুলো আমাদের স্ট্রেচার নিয়ে যাওয়ার জন্য বা ফাউলার বেড নিয়ে যাওয়ার জন্য ইজি হবে। এই রুমটাতে ইনিশিয়ালি ঢুকে ডাইনিং, ড্রয়িং, প্যান্ট্রি একটা রুম পাচ্ছেন, তারপরে একটা টয়লেট থাকছে, একটা বড় টয়লেট, একটা অপশনাল ছোট টয়লেট। এটা কেউ চাইলে স্টোর হিসাবে ইউজ করতে পারেন, কেউ অন্য কোনো পারপাসে ছোট প্যান্ট্রি হিসাবে ইউজ করতে পারেন। এটা আমাদের টয়লেট হিসাবে দেখানো আছে, যে চাইবেন তার লাগবে, তার হবে। এছাড়া একটা বেডরুম রয়েছে। এরপরে পুরো এই অঞ্চলটা আপনাদের একটা ব্যালকনি, যেটা কিনা সোজা আপনি এখানে বেড প্রভিশন থাকলে বেডে শুয়ে আপনি গঙ্গা দেখতে পাবেন। এই লেআউটের একটা লেআউটে আমাদের 376 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া অ্যাপ্রক্স আসছে, 376 স্কোয়ার ফিট। এটার কার্পেট এরিয়া আমরা এ কারণেই দেখাচ্ছি, আপনাদের সুপার বিল্ট আপ যেটা এখন বাজারে চলছে, সুপার বিল্ট আপ দেখতে গেলে এটা কিন্তু প্রায় এক একজনের জন্য 1.5 থেকে 2,000 স্কোয়ার ফিট চলে আসছে সুপার বিল্ট আপ।
কারণ এখানে আমাদের আপনার প্রথমে যেটা বললাম যে ল্যান্ডস্কেপ এরিয়ায় আমাদের 2 থেকে 2.5 লাখ স্কোয়ার ফিট ল্যান্ডস্কেপ এরিয়া আসছে, যেটা কি না আপনাদের সবার জন্যই কমন, সবাই সেটা অ্যাভেল করতে পারবেন, সবাই সেটা অ্যাক্সেস করতে পারবেন। এটা ইন্ডিভিজুয়াল রুম থেকে ভিউ। এই যেটা দেখছেন এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার এই সেন্ট্রাল পজিশন। এরকম জায়গার যে কোনো রুমের থেকে এরকম ধরনের একটা ভিউ দেখতে পাবেন। এই পেছনের এই জায়গাটা পুরোটাই গঙ্গা। আর একটা হেজি যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বারান্দাতে ব্যালকনিতে গ্লাস ওয়াল করা থাকবে, পুরোটাই গ্লাস। সেই ওয়াল থেকে আপনারা এই গঙ্গার ভিউ দেখতে পাবেন। আর এই পোর্শনটা হচ্ছে কি একটা কর্নার থেকে, যে কোনো একটা কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার বা এই কর্নার, এই 4টে কর্নার থেকে এরকম ধরনের একটা ভিউ আসবে, সেটাও পুরোটাই গঙ্গা দেখা যাবে। এটা আমাদের স্পেশাল এবেলড যে চিলড্রেন রয়েছে তাদের জন্য অ্যাকোমোডেশন, সেটার গ্রাউন্ড ফ্লোর এরিয়া, যেখানে এখানেও প্রত্যেক জায়গাতে আমরা র্যাম্প অ্যাপ্রোচ দিয়েছি, যাতে কিনা বা সেটা ইউনিভার্সাল ডিজাইনের একটা পার্ট। এদের প্রত্যেকের জন্য আমাদের এখনো পর্যন্ত যেটা ভাবা আছে, ছোট ডরমিটারি সিস্টেম ভাবা আছে, যেখানে 4 থেকে 5 জন করে এক একটা এই ইউনিটে, বা 5 থেকে 6 জন করে এক একটা এই ইউনিটে কনজিউম লোক থাকবে। এটা স্পেশাল চাইল্ডদের জন্য। ডরমিটারি 800 আছে, ওটা এটা আছে এরকম 800। এই 800তে হয়তো আমাদের 4 জনের অ্যাকোমোডেশন থাকবে, 4 থেকে 5 জনের। এটা আছে 1100 বোধ হয় না, 1300। এটাতে মোটামুটি 5 থেকে 6 জন। এটা আছে 900, এটা 900, এটাও ধরুন ওই 4 থেকে 5 জন। এরকম অ্যাকোমোডেশন সিস্টেম আমাদের রাখা হয়েছে। কমন টয়লেট বলতে এখানে আমরা যেরকম ধরুন এখানে 4 জন থাকবে, 4 জনের জন্য 3টে ইউরিনাল, একটা 3টে ইউরিনাল না 3টেই ডাব্লিউসি, 3টে ডাব্লিউসি সিস্টেম আলাদা করে সেপারেট, যেগুলো কিনা নিজে থেকে বন্ধ করা যাবে। তার সাথে একটা শাওয়ার এরিয়া, এইটা প্রোভাইড করছি 4 জনের জন্য। 5 জনের জন্য মোটামুটি তাই। এর ওপরের ফ্লোরে গেলে দেখা যাবে, ওপরের ফ্লোর নেক্সট এখানে ওয়ার্কশপ আছে না। হ্যাঁ, আমি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা বলছি। সৌম্য যেগুলো দেখাচ্ছে তার মধ্যে একদম লেফট হ্যান্ড সাইডের যে রুমটা যেটা দেখতে পাচ্ছেন, যেটা হ্যাঁ ওটা একটা ডেডিকেটেড ওপিডি, ঠিক আছে। রেগুলার বেসিসে ওখানে ডক্টর থাকবেন, ওদের একটা করে হেলথ চেক আপ সকাল সন্ধে এরকম দেওয়ার চেষ্টা করা হবে, কেন ওরা তো অনেক সময়তে বলতে পারে না নিজেদের সুবিধা অসুবিধা, তো একটা ডেডিকেটেড ওপিডির জন্য ওখানে জায়গা থাকবে। তারপরে যে একদম কর্নারে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা ওয়ার্কশপ বা মাল্টিপারপাস হল, ঠিক আছে। এটা ডিপেন্ডিং আপন ওদের রেগুলার ডেলি রুটিনে কি আছে না আছে, নিশ্চয়ই যারা কেয়ার গিভার থাকবে বা যারা সেন্টার ইনচার্জ থাকবে ওদের তো একটা রুটিন থাকবে, যে কোন রুটিন ফলো করবে ওরা, কখন কি করবে না করবে, তো সেই অনুযায়ী ওদের ওই অ্যাক্টিভিটিস টাইমিংস থাকবে, সেই অনুযায়ী ওই মাল্টিপারপাস হলটাতে কখনো ওয়ার্কশপ, কখনো ওদের সিনেমা দেখানো, বা কখনো ওদের কোনো কিছু যদি কোনো লার্নিং অ্যাক্টিভিটি থাকে তো সেগুলো কন্ডাক্ট করা হবে। আর একদম নিচের যে রুমটা দেখছেন ওটা একটা থেরাপি রুম। তো বিভিন্ন রকম থেরাপি আমরা মানে যেটা ওদের জন্য অ্যাপ্লিকেবল সেই ধরনের ডক্টর কনসালটেশনের সাথে সেই ধরনের থেরাপি আমরা, এই রুমটা কনভার্টেবল রুম, মানে এর ফার্নিচারগুলো মানে একটু মোল্ডেবল ফার্নিচার, এবং এগুলোকে অন্যরকমভাবে মানে একটা ফার্নিচার থেকে আরেকটা ফার্নিচারে কনভার্ট করা যায়, এবং একটু সফট প্যাডিং থাকা রুম, যেখানে আমরা চেষ্টা করব এই রুমটাকে ওদের মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য, থেরাপির জন্য ইউজ করার জন্য। এবার আপার ফ্লোরে যদি যাই, ডরমেটারিগুলো রয়েছে একদম কর্নারে যেখানে রয়েছে, ওটা একটা 5 বেডের ডরমেটারি, 800 স্কোয়ার ফিট ওখানে দেওয়া আছে। আর বাকি যে দুটো আছে 1300 স্কোয়ার ফিট যেটা দেখছেন ওটা হচ্ছে আপনার 8 বেডের ডরমেটারি, আর যেটা নিচে আছে সেটা 1400 স্কোয়ার ফিট, ওটা আরেকটা 8 বেডের ডরমেটারি। তো একটা ফ্লোরে 8 + 8 + 5 মোটামুটি এরকম একটা পপুলেশন ধরা হয়েছে। এবার হ্যাঁ 20 থেকে 21 জন। আর আরেকটা প্রত্যেকটা ডরমেটারিতে ডেডিকেটেড নার্সেস স্টেশন থাকবে, এবং এই বাচ্চাগুলোর কেয়ার গিভাররাও সেখানেই থাকবে। নার্সেস স্টেশনটা দেওয়া এই কারণে, একজন মেডিকেলি ইকুইপড লোক, একজন বা দুজন ডিপেন্ডিং আপন নিড অফ দ্য চিলড্রেন যারা ওখানে থাকবে, তো ডেডিকেটেডলি থাকবে মেডিকেল হেল্পটা সবসময় প্রোভাইড করার জন্য। আর এছাড়াও কেয়ার গিভার থাকবে যারা কিনা ওদেরকে ইন্ডিভিজুয়ালি 1-to-1 ইন্টারাকশনের জন্য। এবার
হ্যাঁ, এবার সামনে দেখবেন যে লবিটা দিয়ে এন্ট্রি ছিল তার ওখানেই একটা গ্রিন এরিয়া আছে, তো প্রত্যেকটা ফ্লোরে এই ওপেন টেরেসগুলো রাখা হয়েছে। মানে বাচ্চা হয়তো যেতে চাইছে না ঘরের বাইরে খুব একটা, সে নিচে নামতে চাইছে না, খেলতে চাইছে না, অ্যাটলিস্ট তখন ওর যদি যেন একটু ওপেন এয়ারের সাথেও কানেক্টেড হতে পারে, তো তাই জন্য প্রত্যেকটা ফ্লোরেই একটা ওপেন টেরেস থাকছে। এবং অবশ্যই এই বাচ্চাগুলি যখনই বাইরে যাবে, মানে এটা বলতে হবে না আর আলাদা করে, কেউ না কেউ ওদের সাথে থাকবে, মানে ওরা মনিটরড অবস্থাতেই খেলবে বা অ্যাক্টিভিটি করবে। এটা ধরেই নেওয়া হয় যেহেতু ওরা স্পেশালি এবলড, ওদেরকে স্পেশাল কেয়ার সবসময় দিতে হবে, তাই জন্য কেয়ার গিভার বা কোনো মেডিকেলি ইকুইপড কেউ পার্সোনাল সবসময় ওদের জন্য অ্যাসাইন থাকবে। আর আপনি যদি ফার্নিচারগুলো দেখেন, এই সবকটা ফার্নিচারই সাধারণত এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মডিউলার কুশন ফার্নিচার ইউজ করা হয়। কেন? এই মানে যারা হাইপার অ্যাক্টিভ চাইল্ড হয় বা যে কোন মানে যারা একটু স্পেশালি এবল চাইল্ড হয়, আমাদের নর্মালি আমরা যেরকম ফার্নিচারে ইউজ করে অভ্যস্ত, ওরা সেই ফার্নিচারগুলো ওদের পক্ষে একটু প্রবলেমেটিক হয়। স্পেশালি যেগুলো অর্থোগোনাল ফার্নিচার থাকে, ওদের ধাক্কা লেগে যাওয়া বা এই ধরনের প্রবাবিলিটিস থাকে। তো যে কারণে সবই মোল্ডেড, নন অর্থোগোনাল এবং প্যাডেড ফার্নিচার বা কুশন ফার্নিচার ইউজ করার চেষ্টা করা হবে। এবং এগুলো সবই মডিউলার সিস্টেমে। আমি খুলে রাখছি, যখন আমার ইচ্ছা হচ্ছে আমি ওটা খুলে রাখছি, ওর তখন পুরোটাই একটা স্পেস, একটা গোটা ডরমেটরি, কিন্তু বাচ্চাটা একটু অসুবিধা হচ্ছে, ও থাকতে চাইছে না সকলের সাথে, আমি সেই মুহূর্তে ওটাকে বন্ধ করে ওর নিজের জন্য নিজস্ব পার্সোনাল স্পেস ক্রিয়েট করে দিতে পারবো। এই সবকটা ফার্নিচারই এইভাবেই তৈরি। এবার আপনারা বলতে পারেন হ্যাঁ অনেক সময় অন্য একটা বাচ্চা চিৎকার করলে আর চারটে বাচ্চা যারা ওখানে আছে তার অসুবিধা হতে পারে। আমরা যে ধরনের মেটেরিয়াল ইউজ করব টু সাম এক্সটেন্ট সেগুলো অনেকটাই সাউন্ড প্রুফিংয়ের কাজও করবে। হ্যাঁ, এখন আমি 100% হয়তো পারবো না, একটা ঘরে থাকছে, আমি ফার্নিচার দিয়ে সেটাকে আলাদা করছি, আমি 90% সাউন্ড হয়তো ওইখানে অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল দিয়ে ইউজ করতে পারবো, 10% এদিক ওদিক হবেই। এবং আমরা চাইও বাচ্চারা বুঝুক, তার কারণ আপনি যেদিন থাকবেন না সেদিনকে কিন্তু ওর রুমমেটগুলোই ওর সব থেকে কাছের মানুষ হবে। তো ও যতটা নিজেকে ওদের কাছে ওপেন আপ করতে পারবে বা ওদের সাথে শেয়ার করতে পারবে, তত ওর পক্ষেই ভবিষ্যতের জন্য ভালো। তো এরকম একটা আইডিয়া আমরা করেছি স্পেশাল চাইল্ডদের জন্য। এবং ওদের ডেডিকেটেড একটা ডাইনিং হলও দেওয়া হয়েছে ওদের বিল্ডিংয়ে, যে হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরেই থাকবে। ওদের ডাইনিং হলে ওরাই গিয়ে খাবে, ওরা সকলের সাথে বসে খাওয়া বা এই ধরনের সোশ্যালাইজ অ্যাক্টিভিটিগুলোতে যাতে ওরা অ্যাকাস্টামড হতে পারে, তাই জন্য ডেডিকেটেডলি ওদের ডাইনিং হলও প্রোভাইড করা হয়েছে। এটা ছাড়াও মানে সিনিয়র সিটিজেনদের জন্য মানে আপনাদের থাকা এবং ডাইনিং খাওয়া ছাড়াও জিম, লাইব্রেরি, রিক্রিয়েশন সেন্টার বা আপনাদের অ্যাক্টিভিটি এরিয়া এগুলোও থাকছে। অ্যাডমিন বিল্ডিংয়ে আমরা এগুলো সমস্ত কিছুই প্রোভাইড করছি। যাদের বই পড়ার ইচ্ছা আছে তারা লাইব্রেরি অ্যাভেল করতে পারেন, বা জিম বা যেটা আপনাদের যেটা সুবিধা হবে, এই ধরনের বেসিক রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি যেগুলো কিনা আমরা যে কোনো হাউজিং এস্টেটে এখন দেখতে পাই, সেগুলো সব কিছুই ওখানে প্রোভাইড করা থাকবে এবং আপনারা আপনাদের সুবিধা মতো সেগুলোকে অ্যাভেল করতে পারবেন। আমরা যে ডাইনিং ব্লকটা দেখাচ্ছিলাম সেন্ট্রাল কিচেন ডাইনিং, এটা সেন্ট্রাল কিচেন ডাইনিং, এই পার্টটা সেন্ট্রাল কিচেন, এই পোর্শনটা হচ্ছে সিনিয়র সিটিজেন হাউজিংয়ের ডাইনিং এরিয়া। আর এর ওপরের পোর্শনটাই যেটা কিনা এই বিল্ডিংটা হচ্ছে কি আমাদের স্পেশাল চাইল্ড বিল্ডিং, তাদের ডাইনিং এরিয়া। তো কিচেনটা সেম কিচেন থাকছে, কিন্তু সিনিয়র সিটিজেনের সাথে বসে কিন্তু স্পেশাল চাইল্ডরা ডাইনিং করছে না। স্পেশাল চাইল্ডদের ডাইনিংটা সেপারেট ডাইনিংই থাকছে, সেটা আপার ফ্লোর থেকে অ্যাক্সেসেবল। এটা ওই স্পেশাল চাইল্ডদের বিল্ডিং, যার নিচের ফ্লোরটাতে ওয়ার্কশপ, থেরাপি সেন্টার, এই পোর্শনটাতে কিছু সেমি ওপেন গ্রাউন্ড অ্যাক্টিভিটি এরিয়া, এর সাথে আপার ফ্লোর থেকে অ্যাক্সেসেবল এই পোর্শনটা ডাইনিং। এখানে টোটাল এখনো পর্যন্ত আমরা 100 জনের জন্য অ্যাকোমোডেশন তৈরি করেছি।
যেরকম আপনাদের বলছিলাম যে ওরা এই অ্যাক্টিভিটিগুলোতে ইনভলভ হতে পারবে, এই ধরনের ল্যান্ডস্কেপিং ওরা নিজেরা তৈরি করতে পারবে, যে মেটেরিয়ালগুলো ঠিকানা শিমলা থেকে প্রোভাইড করা হবে এবং ওরা তাদের ওদেরকে দিয়ে কাজটা করানো হবে। তো এই ধরনের কাজকর্ম ওরা নিজেরা বানাতে পারবে। এটা একটা টেন্টেটিভ কস্টিং। টোটাল প্রজেক্ট কস্ট আমাদের এখনো পর্যন্ত যা দাঁড়িয়েছে, প্রজেক্টটা আমরা গ্রিন প্রজেক্ট হিসেবে ভাবছি পুরো প্রজেক্টটাই, যেখানে কিনা আমাদের এনার্জি এফিসিয়েন্সি এবং ওভারঅল আপনারা যা টোটাল এনার্জি কনজিউম করবেন সেই এনার্জি আমরা ওখানে প্রোডাকশন করবো। সেটা বাই সোলার প্যানেল হতে পারে, গঙ্গার সামনে রয়েছে উইন্ড টারবাইন হতে পারে, বিভিন্ন রকম ফেসিলিটি ওখানে আমরা প্রোভাইড করছি, যাই দিয়ে এই প্রজেক্টটা আমরা সাস্টেনেবল গ্রিন প্রজেক্ট হিসেবে তৈরি করতে চলেছি। সেই কারণে আমাদের কস্টিং, ওভারঅল কস্টিং কিছুটা বেড়েছে। জিজ্ঞেস করছিলেন, আপনি জিজ্ঞেস করছিলেন, তো কস্টিং উনি যখন এসেছিলেন মোটামুটি মাস 3 আগের মিটিংয়ে, তখন আমাদের কস্টিংটা এতটা ছিল না। এবার আমাদের যেহেতু প্রজেক্টটা এখন অনেকটা ইনিশিয়েট হয়েছে, আমরা কনস্ট্রাকশন ফেজে যাচ্ছি, এখন আমাদের ফাইনাল কস্টিং হিসেবে দেখা যাচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট কস্টিং প্রায় 120 কোটির মতো আসছে, যেটা কিনা আমাদের ওভারঅল 300 জন যারা রেসিডেন্ট থাকছেন তাদের মধ্যে ভাগ হয়ে আমাদের একটা অ্যাভারেজ কস্টিং দেখানো আছে। এইবারে আপনারা ফেজ ওয়াইজ যেরকম যা পেমেন্ট করছেন সেই অনুযায়ী ধীরে ধীরে সেটা এগোচ্ছে। আমি অলরেডি বলেছি, আমার একটা কোশ্চেন আছে। এই যে আপনাদের যে এই যে জিমনেসিয়াম জিম কনসেপ্টটা আছে, এটা সিনিয়র সিটিজেনদের জিম ওরা কি করে ওরা ইয়ে করবে? জিমের কনসেপ্টটা আমি বলছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিম কাম ফিজিওথেরাপি আর কি, মানে ওখানে জিমটা না যেভাবে হবে সে ফিজিওথেরাপি ওরিয়েন্টেড হবে আর কি। হ্যাঁ, সেটা আরও জয়ন্ত বলতে পারবে আর কি, জয়ন্ত ফিজিওথেরাপিও জানে কিছু। হ্যাঁ, সুতরাং হ্যাঁ বলো। থেকে আমার যা মনে হয় যে ওখানে প্রাণায়াম বা কোনো কিছু সুযোগ থাকলে ভালো হয়। থাকবে তো, কে বলেছে থাকবে না? হ্যাঁ, প্রাণায়াম থাকবে তো, আছে তো। বিজন বিহারী চক্রবর্তী। আচ্ছা, আপনি বললেন মার্চ মাসে আপনারা শুরু করতে চাচ্ছেন মোটামুটি টেন্টেবলি। আমি একটু খালি জানতে চাই যে ফার্স্ট ফেজ কবে, কতদিন পর্যন্ত টেন্টেবলি আপনার উই এস্টিমেটেড টাইম কমপ্লিট হবে? 1 থেকে 1.5 বছর কনস্ট্রাকশন টাইম, ঠিক আছে? 1.5 বছর? 1.5 বছর কনস্ট্রাকশন টাইম ফার্স্ট ফেজে। তার মানে 26 মিড 26 এর শেষের দিকে। 26 শেষ। সরি, আমরা এখন 24 এ আছি। হ্যাঁ, 25 এর এন্ড ধরুন। 25 এর এন্ড বা 26 এর আর্লি। আর্লি। আচ্ছা, তার মধ্যে হ্যান্ডওভার ঠিক আছে, ঠিক আছে। হ্যান্ডওভার করা যাবে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আমি সোমা বিশ্বাস কথা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি এবং আমার হাজবেন্ড আমরা অ্যালোটি। আমার ছেলে হয়তো আমার সঙ্গে দেখা করতে গেল, সে কি আমাদের সঙ্গে থাকতে পারবে? না, আপনি দেখেছিলেন ওই প্রেমাইসেসের মধ্যে একটা গেস্ট হাউস রয়েছে, গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট। তো আপনার ছেলে আপনার সাথে অবশ্যই দেখা করতে পারবে। সে ওই প্রেমাইসেসের মধ্যে ওই গেস্ট হাউসে থাকতে পারে, অ্যাভেল করতে পারে সেই ফেসিলিটি, এবং আপনার সাথে দেখা করতে পারে। অ্যাডমিন ব্লকে ভিজিটিং এরিয়া থাকবে, সেখানে এসে আপনার সাথে দেখা করতে। না, আমার ঘরেতেও সে হ্যাঁ থাকতে পারবে না? যেতে পারেন। এবারে একটা বলি, না ঘরেতে থাকতে পারবেন না। ইন কেস অফ এমার্জেন্সি যখন আপনি সিক হয়ে পড়বেন, সেখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে লেখা আছে যে সিক হয়ে পড়লে তখন মনে হয় ম্যাক্সিমাম 3 ডেজ মনে হয় আপনার রুমে থাকতে পারবেন। এছাড়া গেস্ট রুম থাকবে, গেস্ট রুমে থাকতে হবে। দেখা কেন করতে পারবেন না? অবশ্যই পারবেন। নাইটে থাকলে আমাদের সার্ভিস অসুবিধা, যেগুলো রুলগুলো করা আছে সার্ভিসের জন্য, আমরা তো আপনাদের সার্ভিস দেবো। একটা লোক ঢুকে পড়লে আমার স্পেস কমে যাবে। হ্যাঁ, নাইট স্টেটা গেস্ট হাউসে সারাদিন থাকলেন, খেলেন, একসাথে আনন্দ করলেন, কেন করবেন না? আপনি রান্না করলেন, খেলেন। হ্যাঁ, পাশেই তো, একই প্রেমিসেসের মধ্যে হবে। হ্যাঁ, আমার নাম শ্যামল দেব। আমি একজন অ্যালোটি, ডিএ না পিএ, প্যানেল অ্যালোটি। তা আমরা যে সিনিয়র সিটিজেন হাউজিংটা করতে চলেছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এর আগে কোথাও হয়নি, আমরাই প্রথম। কিন্তু এইটা আমি দেখেছি যে চেন্নাইতে বা পুনাতে কিছু কিছু সিনিয়র সিটিজেন হাউজিং আছে, তা সেইখানে ওরা কিভাবে এটাকে রেজিস্ট্রেশন করেছে না করেনি সেটা তো তাদের সঙ্গে আলোচনা করলেই বা ইন্টারাকশন করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কেননা এই ব্যাপারটা এখানকার যে লয়াররা আছেন এসব ব্যাপারে, তারা কিন্তু এইসব ব্যাপার কোনো ফেস করেনি। বরং যারা এটা নিয়ে কাজ করছেন অলরেডি, চেন্নাইতে আছে দেখেছি, পুনেতে আছে, দিল্লিতে আছে, তাদের সঙ্গে একটু ইন্টারাকশন করলেই মনে হয় ব্যাপারটা ভালো হয়। এখানে আমি একটু কথা বলি। আমি বললাম যে আশিয়ানা সিনিয়র সিটিজেন যে হাউজিং আছে দিল্লি এনসিআর আর কি, ওটা মানে ভিওয়াল দিতে আর কি,
সেখানে আমাদের একজন মেম্বার আছেন মিস্টার আশিস মুখার্জি, তার সাথে আমি আলোচনা করেছিলাম। আমি দেখলাম যে লিগাল সাইডটা উনি খুব একটা ক্লিয়ার নয় আর কি। উনি বললেন যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে 50 ইয়ার্সের পর ওখানে অ্যালাউড। আমি বললাম যে যদি আপনার মারা যান তাহলে কি আপনার ছেলে বা মেয়ে ওটা পাবেন? বললেন না, নট অ্যালাউড। কিন্তু সেটা আউটরাইট সেল হলে কিন্তু এভাবে হয় না। আউটরাইট সেল হলে সাধারণত যেটা জানি, যতটুকু জানি, সেটা যে আউটরাইট সেল হলে কিন্তু ইনহেরিট করবেই। এই জায়গাটা আমি জিজ্ঞেস করেছিলাম, উনি ক্লিয়ার নন, যার জন্য আমি ক্লিয়ার উত্তর পাইনি। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা বাইরে আলোচনা করছিলাম যে এই জায়গাটা আমরা ওর সিনিয়রদের সাথেও আলোচনা করব, দেবোত্তমের, বা এই জায়গাটা কিন্তু লাইফ টাইম সেটেলমেন্ট নিয়েও একটু বলতে পারতো, নেই এখানে। আমার আর একটা প্রশ্ন হচ্ছে যে এখানে যারা হাউজিংয়ে যারা ইংলিশ মানে নাম লিখিয়েছে আর কি, তাদের মধ্যে অনেকেরই বেশিরভাগেরই একটা করে সন্তান, এবং তাদের মধ্যে আবার অনেকেই বিদেশে এস্টাবলিশড, এবং তাদের অবর্তমানে তাদেরকে একটা টাইম পিরিয়ড দেওয়া হবে, 1 মাস কি 2 মাস কি 3 মাস ম্যাক্সিমাম, আমার যেটা মনে হয়েছে। সেই 3 মাসের মধ্যে সে আমেরিকা থেকে বা কানাডা থেকে আসতে পারলো না। সেক্ষেত্রে একটা সেকেন্ডারি নমিনির কি ব্যবস্থা করা যেতে পারে? এবার লিগাল ওয়ারিশান কিন্তু দেখা গেল তার 8-10 জন হয়ে যাচ্ছে, তার ভাইপো ভাইজি মিলে 8-10 জন হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কি সেকেন্ডারি ওয়ারিশানকে একজনকে চুজ করা যেতে পারে? সেই ব্যাপারে আমি একটু। নমিনি তো আসার দরকার নেই, নমিনির দরকার টাকাটা পাওয়া। না, তাকে তো সই করে টাকাটা নিতে হবে, এমন তো কোনো কথা নেই, কোনো কথা নেই। তিনি একটা অ্যাকাউন্ট দেবেন, অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, সেখানে টাকাটা পাঠানো হবে। এইগুলো খুব একটা মেল করবেন, মেলে তার সই থাকবে। মেল করছেন মানে তার রেজিস্টার্ড মেল থেকে করবেন, তার সেটাই ডকুমেন্টেশন। এইগুলো কোনো ব্যাপার নয়, আসতে হবে এমন কোনো কথা নেই। তুই একটু লাইফ টাইম সেটেলমেন্ট নিয়ে বলতো 2-4 কথা, কি ব্যাপারটা কি বল। আমরা ডিড অফ সেটেলমেন্টে আপনাদের লাইফ ইন্টারেস্টটা রাখবো। লাইফ ইন্টারেস্ট মানে ধরুন প্রপার্টি ঠিকানা সিমলার, সেটা সেকশন 8 কোম্পানি বা হোয়াট এভার, সেটা উইল বি ডিসাইডেড। আপনাদের এটা প্রপার্টিটা দেওয়া হলো, টিল দ্য টাইম ইউ আর লিভিং দ্যাট প্রপার্টি বিলংস টু ইউ। আফটার দ্যাট দ্য প্রপার্টি রিভার্টস ব্যাক টু দি অরিজিনাল ওনার। এটা একমাত্র যেটা পসিবল সেটা ডিড অফ সেটেলমেন্টে আমরা অনেক সময় করে থাকি। মানে দিস ইজ আ মডার্নাইজ ফর্ম অফ উইলে যেখানে আমি যতদিন বাঁচবো আমার পরে প্রপার্টিটা আরেকজনের কাছে চলে যাবে। তো এনাদের কনসেপশনটা হলো এনারা এইভাবে জিনিসটাকে করতে চাইছেন, এবং তার সাথে যেটা এনারা বলছেন যে এনারা পিকিউনারি যে ইন্টারেস্টটা হচ্ছে সেটা নমিনিকে হ্যান্ড ওভার করে দেবেন। আমি সন্দীপ মিত্র বলছি। আমি আর আমার বন্ধু সঞ্জীব বিশ্বাস দুজনে 2019 সালে এখানে বুক করেছিলাম ফার্স্ট ফেজ। তো আমার একটা প্রশ্ন ছিল, আমি এখানে শুনলাম যে নেক্সট ফেব্রুয়ারি এন্ডে প্ল্যান স্যাংশন হয়ে যাবে এবং মার্চ বা এপ্রিলের বিগিনিংয়ে হয়তো কাজ শুরু হবে। তো আজকে আমি একটা জাস্ট আসার আগে এগ্রিমেন্ট দেখলাম, ডাক্তারবাবু পাঠিয়েছেন। তো কিন্তু এগ্রিমেন্টটা আমি ঠিক পুরোটা দেখিনি। একটা জিনিসই দেখলাম যে ওর মধ্যে একটা ফেজ অফ রয়েছে, কি বলে ওটাকে, ইনস্টলমেন্টস, কোন কোন ফেজে। তা আমরা তার সঙ্গে একটা ডেট দেখতে চাই যে কোন কোন ডেটে এই ফেজগুলো থাকবে। এটা আমাকে সঞ্জীব বিশ্বাস, উনি আজকে আসতে পারেননি, আমাকে বলে পাঠালেন যে কোন কোন ফেজে আমরা টাকা দেবো। সেই ফেজে আমাদের একটা কিছু শিডিউল কি দেওয়া যাবে, যেটা আমরা স্ট্যান্ডার্ড একটা কনস্ট্রাকশন শিডিউল বা বার চার্ট, যেটা দেখে আমরা মনিটর করতে পারি যে প্রজেক্টটা ঠিক পথে চলছে কিনা। স্যাংশন বেরিয়ে যাওয়ার পর আমাদের যেদিন থেকে কাজ শুরু হবে আমরা একটা প্রজেক্ট প্রগ্রেস আমরা শিডিউল দিয়ে দেব, যে আমার মানে ঠিক কোন অ্যাক্টিভিটিটার পর কোন অ্যাক্টিভিটিটা কোন টাইম লাইনে চলবে। আমাদের স্যাংশন যেদিন আমরা হাতে পেয়ে যাব আর প্রজেক্ট যেদিন শুরু হবে তার মাঝখানে আমরা আপনাদেরকে প্রজেক্ট শিডিউল দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। ঠিকানা সিমলা সেটা শেয়ার করে দেবে, আমরা ঠিকানা সিমলাকে দিয়ে দেব। আচ্ছা, আর একটা ব্যাপার ছিল যে আমাদের কয়েকজনের বোধহয় এক্সট্রা একটা পেমেন্ট ছিল 2 লাখ করে, যে হ্যাঁ ওইটার মধ্যে কিন্তু আমি ওই ইয়েটার দেখিনি যে স্টেজ অফ
পেমেন্ট যেটা রয়েছে সেটার মধ্যে এই ইনস্টলমেন্টের কথা রয়েছে, কিন্তু না এখানে একটু বোঝার ভুল হয়েছে, একটু বুঝিয়ে দিই। ওটা একটা জেনারেল একটা ইয়ে হচ্ছে, জেনারেল একটা কি সিস্টেমে টাকাটা নেওয়া হতে পারে সেরকম একটা জেনারেল এগ্রিমেন্ট তৈরি হচ্ছে, কিন্তু আপনি যে টাকাটা দিয়েছেন তার একটা মানি রিসিট আলাদা করে তৈরি হচ্ছে, বুঝতে পারছেন তো? ওটার সাথে ওটা অ্যাটাচ হতে পারে। এবার কি হবে না হবে আমাদের গভর্নিং বডি মিটিং আমাদের ডাকা হচ্ছে খুব শিগগিরই, সেখানে আমরা করে নিয়ে আমরা লয়ারের সাথে বসে নিয়ে আমরা এই ব্যাপারটাকে আরও ক্লিয়ার করব, আরও ড্রাফটটাকে, ওটা জাস্ট একটা প্রাইমারি ড্রাফট এসছে আমাদের হাতে, আমরা পাঠিয়েছি আপনাদের, আপনারা পড়ুন, আপনাদের যে আলোচনা করার থাকে সেদিন গভর্নিং বডিতে আসলেন, এগুলো বললেন, আলোচনা করবে, একটা সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে যে এইভাবে একটা ব্যাপারটা হবে আর কি, যেভাবে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের বিএনআরে বসে অফিসে বসে তৈরি হয়েছিল, তারপর আমরা লয়ারকে দেখিয়ে এগুলো করেছিলাম। ওকে, ঠিক আছে। একটু নামটা বলবেন। প্রবীর সাহা। যে ধরুন অ্যালটমেন্ট হয়ে গেল, কিন্তু একটা ক্লজ এরকম কি ছিল যে মানে 60 বছর আগে আপনি অকুপাই করতে পারবেন না? না, 50 ইয়ার আগে 55 ছিল, এখন 50 থেকে হয়েছে। ওটা আমরা অনেকে রিকোয়েস্ট এসছে, আমাদের প্রচুর রিকোয়েস্ট এসছে, দেখুন আমরা কি পাবো না, সেই জন্য আগে 50 করা হয়েছে। আগে প্রথম যখন শুরু হয়েছিল কিন্তু 55 ইয়ার্সে ইয়ে করতে পারবেন, মানে অ্যাপ্লাই রেজিস্ট্রেশন। হ্যাঁ, ওটা 50 ইয়ার্স করা হয়েছে এখন। না, একটা আমি শুনেছিলাম যে যতই হোক মানে অকুপাই, মানে অকুপাই করতে গেলে 60 এন্ড আপ সিনিয়র সিটিজেন হতে হবে। এমনি আগে প্রথম দিকে ছিল ওগুলো, তারপর অনেক রিকোয়েস্ট আসার পরে আমরা তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে যেভাবে রিকোয়েস্ট আসছে এটা লেজিটিমেট মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ করছি। যেমন স্পেশাল চাইল্ডটা আসলো কীভাবে, স্পেশাল চাইল্ড এইভাবে এসছিলেন। আমাদের আইএসআইয়ের এক সায়েন্টিস্ট ডক্টর দণ্ডপাট আমাকে ফোন করে বললেন, আমার 90 বছরের মাকে আমি কোথায় রেখে যাব, তোমাদের ওখানে যে যাব। তখন আমাদের মনে হলো সত্যি তো উনি তো ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট তো রাখা যেতে পারে। এই যেই ডিপেন্ডেন্ট ক্লজটা পড়লো, ওই ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আমাদের কাছে প্রচুর স্পেশাল চাইল্ড ঢুকে পড়লো। যখন আমরা স্ট্যাটিস্টিক্স নিলাম, দেখলাম যেখানে অল ওভার ইন্ডিয়াতে স্পেশাল চাইল্ড হচ্ছে 2.5% পপুলেশন, সেখানে আমাদের পপুলেশন, আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স তাদের পপুলেশন হচ্ছে 10%। তখন আমরা ভয় পেতে শুরু করলাম যে এই যে 10% পপুলেশন যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে এই বাচ্চাগুলোকে আমরা কী করে হ্যান্ডেল করব। এরপরে আরও রিকোয়েস্ট আসলে, এইভাবে আর কি চেঞ্জেসগুলো এসছে আর কি, এইভাবে আমরা শিখে আমরা অ্যামেন্ডমেন্ট করে এসছি। যখন 55 ছিল, 55তে এন্ট্রি পাবেন, এখন সেটাকে 50 করা হয়েছে, এইভাবে এসছে আর কি। আবার হয়তো একটা কিছু আসলো, তখন হয়তো আমরা আবার অ্যামেন্ড করি, আবার ব্যাপারটাকে আরও ব্যাপারটাকে ফ্লেক্সিবল করবো, আরও মেটেরিয়াল করবো, প্র্যাকটিক্যাল করবো ব্যাপারটাকে। আচ্ছা, আরেকটা বলছি, আমার থার্ড ফেজে দেখলাম নাম আছে। আচ্ছা, তো মানে পেমেন্ট শিডিউলটা কবে থেকে শুরু হবে? একটু আগে জানলে আর কি তাহলে প্রিপারেশন নিতে সুবিধা হবে। মানে ফার্স্ট ইনস্টলমেন্ট কোন জায়গা থেকে, মানে কোন ডেট থেকে টেন্টেটিভ কিলোমিটার ডেট বা ইভেন কোয়ার্টার, যে 26-এর প্রথম কোয়ার্টারের দিকে? এটা না, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনসে আছে, আমাকে দেখে বলতে হবে, লেখা আছে এগুলো। হ্যাঁ, প্রথমটা তো আপনাকে দিতে হচ্ছে কয়েকদিনের মধ্যে। এবার দেখা গেলো 15 দিন হয়তো আমরা শিডিউল দিলাম, 15 দিন বাদে আপনার লেট ফাইন হলো, এরকম তো হয় না। এটা তো একটা অর্গানাইজেশন, পিপলস অর্গানাইজেশন। সেখানে আপনি বললেন, বহু আছেন বয়স্ক মানুষ, দেখো আমার এই টাকাটা ভাঙবে, না হলে এত টাকা আমার লস যাচ্ছে, তোমাকে 1 মাস বাদে দিচ্ছি, এরকম হচ্ছেই, এগুলো থাকছে, এগুলো আমরা ইগনোর করতে পারছি না। ওখানে লেখা আছে, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে লেখা আছে যে আপনি ফেল করলে 12% পার অ্যানাম দিতে হবে। এবার চাওয়া যায় না। সুতরাং সেই জায়গাগুলো আমাদের ফ্লেক্সিবল থাকতে হয়েছে আর কি। এবার কবে কি আছে না টার্মস অ্যান্ড কন্ডিশনস, আমি আপনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি, ওখানে লেখা আছে। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই আপনাকে, টার্মস অ্যান্ড কন্ডিশনস পেয়ে যাবেন। এটা কি মেইলে জানাবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা? না, আমি হোয়াটসঅ্যাপে টিএনসিটা অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো, সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে সবাইকে দেখে, যারা আমাদের রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট বা অ্যালোটি, তারা টার্মস অ্যান্ড কন্ডিশনসটা আমাদের পড়ে নিনি। এই মুখের মধ্যেই এরকম আলোচনা শুনে হচ্ছে, ও আচ্ছা জিনিসটা এইরকম, ঠিক আছে করে ফেলো। টার্মস অ্যান্ড কন্ডিশনে যেগুলো লেখা রয়েছে সেগুলো বেশিরভাগ লোক পড়েনি, কারণ ওই 23 পাতা পড়তে সবার হয়ে যাচ্ছে, সমস্যা লাগে আর কি। আজকে যেগুলো পাঠিয়েছি সেগুলো মনে পড়েননি অনেকে। আমরা প্রশ্ন উত্তর পর্ব শেষ করলাম, একেবারে সময় ধরে আমাদের এই পর্ব শেষ হলো। আমরা আশা করছি আপনারা প্রত্যেকে আপনাদের আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সেই মতো পরবর্তী ভাবনা ভাববেন, আমরা আশাবাদী। এখন সমাপ্তি ভাষণ দেবেন ঠিকানা সিমলার সভাপতি
শ্রী প্রদীপ ভট্টাচার্য। আমাদের ঠিকানা সিমলার যে আলোচনা হলো, এত সুন্দর আলোচনা আমি আগে কখনো পাইনি, এবং তার সঙ্গে আমি খুবই গর্বিত যে আমরা আপনাদের মোটামুটি একটা ছাড়া বাকি সব উত্তর আমরা দিতে পেরেছি। যাই হোক, আজকে আশা করি আমাদের প্রশ্ন উত্তরের পর্বে সবাই খুশি এবং সবাই বেশ আনন্দ নিয়েই বাড়িতে যাবেন। আর অতিরিক্ত বেশি বলে সময়টাকে নষ্ট করে কোনো লাভ নেই। আপনাদের সবাইকে শুভ আশীর্বাদ আমাদের ওপরে পড়ুক এবং বারবার পড়ুক, এটাই চেয়ে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার। মিস্টার অমিতাভ চক্রবর্তী অনুগ্রহ করে আসবেন, তিনি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং তারপরেই আজকের সভা আমাদের শেষ হবে। আপনাদের অনুরোধ করবো আমাদের পিছনের দরজা দিয়ে গিয়ে, আপনারা জানেন ঠিকানা সিমলার ঐতিহ্য পেট পুরে খাওয়া, তো সেরকম একটা খাওয়ার ব্যবস্থা আজকেও আছে। ঠিকানা সিমলার সঙ্গে আমি যত বছর জড়িয়ে আছি, প্রথম থেকেই জড়িয়ে আছি, খাওয়া ছাড়া কোনো দিন কোনো অনুষ্ঠানে ভাবতে পারিনি। সবাইকে হ্যালো, শুনতে পাচ্ছেন? সবাইকে শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট প্রযুক্তিবিদ, বাস্তুবিদ যারা আজকে নিমন্ত্রিত এসছেন এবং গভর্নিং বডির মেম্বার মঞ্চে উপবিষ্ট এবং বাইরেও যিনি রয়েছেন, যারা রয়েছেন, তারা আজকে এই অমূল্য সময় ব্যয় করে একটা অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সবথেকে বেশি ধন্যবাদ দেবো আমি পার্টিসিপেন্টদের, যারা এসেছেন, বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার মানে সওয়াল জবাব করেছেন। আশা করি সবাই স্যাটিসফাইড হয়েছেন, মানে খুশি হয়েছেন এটাতে। আমি অশেষ ধন্যবাদ দেব এরকম একটা অনুষ্ঠান পরিচালনার জন্য ডক্টর অমিতাভ দে সরকার, আমাদের গভর্নিং বডির সেক্রেটারি। আমি ধন্যবাদ দেব জওহরলাল নেহরু স্টেডিয়ামে, এই জওহরলাল নেহরু মিউজিয়ামের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে, এবং আমাদের ফুডের ব্যাপারে যারা রয়েছেন, ফুড সেকশনে রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে আমি ওদেরকে ধন্যবাদ দেব। আশা করি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা গিয়ে এবার টিফিন গ্রহণ করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি।